রাজকুমার মোহনদীপ বাড়িতে উপস্থিত, তারপরে কর্তব্য পত্রে জানাইবেন। অর্থটা যে আরো জটিল হয়ে উঠল, নয় কি গাঙ্গুলি? অপরাধীরা যদি একবার সন্দেহ করে যে পুলিশের সন্দেহ গিয়েছে ওই দিকেই, তাহলে যুবরাজকে হত্যা করে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ লুপ্ত করে দ্বীপ থেকে সরে পড়তে পারে। তা আশা কোনো পুড়িয়ে যায়। দেখি টেক্কা মারে কে। তমালোচনা কিরায় আপনাদের সকলকে স্বাগত। শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে দুর্জয়গড়ের অন্তর্ধান রহস্য। চঞ্চল হয়ে উঠেছে কলকাতা শহর। কলকাতার চঞ্চলতা নতুন কিছু নয়। বসন্ত, ডেঙ্গু, বেরিবেরি, প্লেগ, কলেরা, টাইফয়েড প্রভৃতির জীবাণু প্রায়ই এখানে বেড়াতে এসে তাকে করে তোলে চঞ্চল। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাতেও সে অচঞ্চল থাকতে পারে না। আজকাল উড়োজাহাজি বোমার ভয়েও সে চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে। কিন্তু আমি ওরকম চঞ্চলতার কথা বলছি না। কতগুলো ঘটনার কথা বলি। মাসখানেক আগে শ্যামলপুরের বিখ্যাত জমিদার কমলাকান্ত চৌধুরী কলকাতায় এসেছিলেন বড়দিনের উৎসব দেখবার জন্যে। তাঁর একমাত্র পুত্রের নাম বিমলাকান্ত, বয়স 10 বৎসর। একদিন সকালে সে বাড়ি সংলগ্ন বাগানে খেলা করছিল, তারপর অদৃশ্য হয়েছে হঠাৎ। লোহার ব্যবসায় বাবু পতিতপাবন নন্দী ক্রোড়পতি হয়েছেন বলে বিখ্যাত। তার টাকা অসংখ্য, কিন্তু সন্তান সংখ্যা মাত্র 2টি, একটি ছেলে, একটি মেয়ে। ছেলেটির বয়স মোটে 8 বৎসর। পাড়ারই স্কুলে পড়ে সে। কিন্তু একদিন স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। তারপর দিনও না, তারপর দিনও না। তারপর 20 দিন কেটে গিয়েছে। আজ পর্যন্ত তার আর কোনো খবরই পাওয়া যায়নি। এরপর দুর্জয়গড়ের করদ মহারাজা স্যার সুরেন্দ্র প্রতাপ সিংহ বাহাদুর বড়দিনে বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কলকাতায় এসেছিলেন। তাঁর সিংহাসনের উত্তরাধিকার হচ্ছেন যুবরাজ বিজয় প্রতাপ। বয়স 4 বৎসর মাত্র। গত পরশু রাত্রে ধাত্রী গঙ্গাবাই যুবরাজকে নিয়ে ঘুমোতে যায়, কিন্তু গেল কাল সকালে উঠে দেখে বিছানায় যুবরাজ নেই। সারা রাজবাড়ি খুঁজেও যুবরাজকে পাওয়া যায়নি। রাত্রির অন্ধকার যুবরাজকে যেন নিঃশেষে গ্রাস করে ফেলেছে। গঙ্গাবাই কোনো রকম সন্দেহের অতীত। তার বয়স 60 বৎসর, তার মধ্যে 50 বৎসর কাটিয়েছে সে দুর্জয়গড়ের প্রাসাদে। বর্তমান মহারাজা পর্যন্ত তার হাতেই মানুষ। সুতরাং অকারণেই কলকাতা চঞ্চল হয়ে ওঠেনি। 1 মাসের মধ্যে 3টে শ্রেষ্ঠ পরিবারের বংশধর অদৃশ্য। চারিদিকে বিষম সাড়া পড়ে গিয়েছে। ধনীরা শঙ্কিত, জনসাধারণ চমকিত, পুলিশরা ব্যতিব্যস্ত। খবরের কাগজরা জো পেয়ে পুলিশের বিরুদ্ধে মহা আন্দোলন শুরু করে দিয়েছে। এমনকি গুজব শোনা যাচ্ছে দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের পর গভর্নমেন্টেরও টনক নড়েছে। সরকারের তরফ থেকে পুলিশের ওপর এসেছে নাকি জোর হুমকি। কিন্তু পুলিশ নতুন কোনো তথ্যই আবিষ্কার করতে পারেনি। সম্ভ্রান্ত ও ধনী পরিবারের 3টি বংশধর 1 মাসের ভিতরে নিরুদ্দেশ হয়েছে। ব্যাস, এখানেই সমস্ত খোঁজাখুঁজির শেষ। তারা কেন অদৃশ্য হয়েছে, কেমন করে অদৃশ্য হয়েছে, এবং অদৃশ্য হয়ে আছেই বা কোথায়, এই সমস্তই রহস্যের ঘোর মায়াজালে ঢাকা। ছেলেধরেরা ধনী গরিব বাঁচে বলে শুনিনি। সেভাবে দেখলে তো গরিবের ছেলে চুরি করবার সুযোগ সম্ভাবনাই বেশি। সন্ন্যাসীরা নিজেদের চেলার সংখ্যা বাড়াবার আর বেদেরা নিজেদের দল বৃদ্ধি করবার জন্যই ওভাবে ছেলে চুরি করে। আবার অধিকাংশ ক্ষেত্রেই যে ছেলে ধরার গুজব বাজে হুজু, সেটাও প্রমাণিত হয়েছে। কিন্তু
এবারের ঘটনাগুলো নতুন রকম। প্রথমত চুরি যাচ্ছে খালি ধনীদেরই সন্তান, দ্বিতীয়ত 3টে ছেলেই নিজের পিতার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী, তৃতীয়ত এদের যে কেউ ধরে নিয়ে গিয়েছে এমন কোনো প্রমাণও নেই। হেমন্ত নিজের চিরদিনের অভ্যাস মতো ইজি চেয়ারে অর্ধশয়ন অবস্থায় 2 চোখ মুদে আমার কথা ও যুক্তি শুনে যাচ্ছিল নীরবে। হঠাৎ ঘরের কোণে ফোন যন্ত্র বেজে উঠল। হেমন্ত যেন ইচ্ছের বিরুদ্ধেই চেয়ার ত্যাগ করে ঘরের কোণে গিয়ে রিসিভার তুলল। হ্যালো, কে? ও হ্যাঁ, আমি অধম হেমন্তই, প্রণত হয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব। আপনার পদোন্নতির জন্য কংগ্রাচুলেশনস। তারপর ব্যাপার কি, হঠাৎ ফোনের সাহায্য নিয়েছেন? নতুন কোনো মামলা নেবার ইচ্ছে আমার আছে কি না? দেখুন, মানুষের ইচ্ছে হচ্ছে অনন্ত, কিন্তু সাধ্য তো সীমাবদ্ধ। মামলাটা কি সেটা আগে শুনি। কি দুর্জয়গড়ের হারা যুবরাজের মামলা? না 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 মশাই, না 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 না, দেখুন, স্বাধীনভাবে অত বড় একটা মামলা হাতে নিতে আমার ভয় হচ্ছে। আপনাদের আড়ালে থেকে কাজ করি সে হচ্ছে আলাদা কথা, কারণ সেটা তো দাবা বোর্ডের ওপর চাল বলে দেওয়ার মতো সহজ। আপনারা থাকতে আবার আমাকে কেন? কি বললেন? খোদ মহারাজের ইচ্ছে যে মামলাটা আমি গ্রহণ করি? বলেন কি, আমি এত বড় বিখ্যাত লোক হয়ে উঠেছি? আমার কোনো আপত্তি শুনবেন না? এই দুর্জয়গড়ের প্রাইভেট সেক্রেটারির সঙ্গে 10 মিনিটের মধ্যে এখানে এসে আমাকে আক্রমণ করবেন? বেশ বেশ, আক্রমণ করুন, ক্ষতি নেই, কিন্তু আত্মরক্ষা করবার জন্য যদি না বলবার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না, এটা কিন্তু আগে থেকে বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, রাখুন। রিসিভারটা যথাস্থানে রেখে হেমন্ত আমার কাছে এসে বলল, কি রবিন, সব শুনলে তো? পুলিশের সতীশবাবু তাহলে তোমার ঘাড়েই মামলাটা চাপাতে চান? হেমন্ত জবাব দিল না। নিজের চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে কি ভাবতে লাগলো। তারপর বলল, কি বলো, মামলাটা কি ঘাড়ে নেওয়া উচিত হবে? কেন হবে না, নাও। না মানে, স্বাধীনভাবে তো কখনোই এরকম মামলা নিয়ে নাড়াচাড়া করিনি, তাই। তাতে কি হয়েছে? সনৈক পর্বত লঙ্ঘন। তুমি ভুল করছো রবিন, আমি তো ঠিক গোয়েন্দা নই, অপরাধ বিজ্ঞানের ছাত্র মাত্র। যদিও এই বিশেষ বিজ্ঞানটিকে আমি 1 শ্রেণীর আর্ট হিসেবে গ্রহণ করেছি। হ্যাঁ, হয়তো এবার তুমি বলবে যে বিজ্ঞানের সঙ্গে আর্টের বা কলার কোনো সম্পর্ক নেই, কিন্তু ভুলে যেও না জানো, প্রাচীন ভারতে চৌর্যবৃত্তিকেও 64 কলার অন্যতম বলে গ্রহণ করা হতো। তাহলে চুরি করা যদি আর্ট হয়, তাহলে চোর ধরাও আর্ট হবে না কেন? সুতরাং এক হিসেবে আমি আর্টেরই সেবক। গোয়েন্দা রূপে নাম কেনবার জন্য আমার মনে একটুও লোভ নেই, যদিও অপরাধ বিজ্ঞানটা হচ্ছে আমার একমাত্র হবি। পুলিশের সঙ্গে থাকি কেননা হাতে নাতে পরীক্ষা করবার সুযোগটা পেয়ে যাই, এই মাত্র। তাই বলে পেশাদার গোয়েন্দার মতো দুর্জয়গড়ের মহারাজ বাহাদুরের হুকুম তামিল করতে যাবো কেন? হেমন্ত আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু বাড়ির সামনের রাস্তায় একখানা মোটর এসে দাঁড়ানোর শব্দ শুনে চুপ মেরে গেল। মিনিট খানেক পরেই ঘরের ভিতরে প্রবেশ করলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সতীশবাবু, সঙ্গে একটি সাহেবী পোশাক পরা ভদ্রলোক। তার মুখখানি হাসি খুশি মাখা, সুন্দর বলিষ্ঠ চেহারা, বয়স 40-এর ভিতরেই। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি, ইনি হচ্ছেন হেমন্ত বাবু, আর উনি ওর বন্ধু রবিন বাবু। নমস্কার, বসুন। হেমন্ত বাবু, ইনি হচ্ছেন মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুরের প্রাইভেট সেক্রেটারি। অভিবাদনের পালা শেষ হল। মিস্টার গাঙ্গুলি বিস্ময় প্রকাশ করে বললেন, হেমন্তবাবু, আপনার এত অল্প বয়স, মানে এই বয়সেই যে নাম কিনেছেন। আমি যে নাম কিনেছি আমার পক্ষে এটা আশ্চর্য সংবাদ। বিলক্ষণ, আরে বিলক্ষণ নাম কিনেছেন। তা না হলে মহারাজ বাহাদুর আপনাকে নিযুক্ত করবার জন্য এত বেশি আগ্রহ প্রকাশ করতেন না মশাই। মিস্টার গাঙ্গুলি সরলভাবে হেমন্তের সুখ্যাতি করবার জন্যই কথাগুলো বললেন,
কিন্তু ফল হলো উল্টো। হেমন্তের মুখ লাল হয়ে উঠল। রূঢ় স্বরে সে বলল, কি বললেন? নিযুক্ত? নিযুক্ত মানে? ইয়ে, যুবরাজের মামলাটা মহারাজ বাহাদুর আপনার হাতেই অর্পণ করতে চান। এই জন্য তিনি প্রচুর পারিশ্রমিক দিতেও রাজি আছেন। আর মামলার কিনারা হলে যথেষ্ট পুরস্কারও। ধন্যবাদ মিস্টার গাঙ্গুলি। মহারাজ বাহাদুরকে গিয়ে জানাবেন হেমন্ত চৌধুরী জীবনে পারিশ্রমিক বা পুরস্কারের লোভে কোনো কাজ করেনি। সতীশবাবু, আমি এই মামলাটার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। সতীশবাবু ভালো করেই হেমন্তকে চিনতেন। তিনি বেশ বুঝলেন তার ঘা লেগেছে কোথায়। তাড়াতাড়ি বলে উঠলেন, মিস্টার গাঙ্গুলি, হেমন্তবাবু আমাদের মতন পেশাদার নন। উনি এ লাইনে এসেছেন স্রেফ শখের খাতিরে, টাকার লোভে কিছু করেন না। ইয়ে, মাফ করবেন হেমন্তবাবু, আমি আসলে না জেনেই আপনার সেন্টিমেন্টে আঘাত দিয়ে ফেলেছি। মিস্টার গাঙ্গুলির বিনীত মুখ ও ভীত কথা শুনে এক মুহূর্তে হেমন্তের রাগ জল হয়ে গেল। মিস্টার গাঙ্গুলি, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমার সেন্টিমেন্ট আপনার আঘাত সামলে নিয়েছে। ওরে মধু, জলদি চা নিয়ে আয় রে। মিস্টার গাঙ্গুলিকে একটু বুঝিয়ে দে যে তিনি কোনো অসভ্য গোয়ার গোবিন্দের পাল্লায় এসে পড়েননি। অনতি বিলম্বেই মধু এসে টেবিলের উপর চায়ের সরঞ্জাম ও খাবারের থালা সাজিয়ে দিয়ে গেল। চা পর্ব শেষ হলে পর হেমন্ত বলল, মিস্টার গাঙ্গুলি, খবরের কাগজে যুবরাজের অন্তর্ধান হওয়ার যে বিবরণ বেরিয়েছে তার উপর কি আমরা নির্ভর করতে পারি? হ্যাঁ, অনায়াসে। এই এমনকি কাগজওয়ালা নতুন কিছু বলার ফাঁকটা পর্যন্ত রাখেনি। ফাঁক তো নিশ্চয়ই আছে, কারণ কাগজওয়ালাদের কথা মানলে তো বিশ্বাস করতে হয় যে যুবরাজের রক্ত মাংসের দেহ সকলের অগোচরে হঠাৎ হাওয়া হয়ে শূন্যে মিলিয়ে গিয়েছে। না 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 না, অতটা বিশ্বাস করবার দরকার নেই, কারণ ঘটনাস্থলে আমি নিজে গিয়েছি। মহারাজা বাহাদুর গড়িয়াহাটা রোডের একখানা খুব মস্ত বাগান বাড়ি ভাড়া নিয়েছেন। যুবরাজের ঘর বাড়ির শেষ প্রান্তে, একেবারে দোতলায়। বাড়ির চারিদিকে 8 ফুট উঁচু পাঁচিল। একেই ব্ল্যাক আউটের অন্ধকার, তাই কুয়াশা ভরা শীতের রাত। তার উপরে বাগানটাও পুরনো গাছপালায় ঝুপসি। বাইরের কোনো লোক অনায়াসেই পাঁচিল টপকে সকলের অগোচরে যুবরাজের ঘরের তলায় গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু দোতলায় যুবরাজের ঘরে সে ঢুকবে কেমন করে? অত্যন্ত সহজে। সহজে? আপনি কি ভুলে যাচ্ছেন গঙ্গাবাইয়ের কথা? ঘরে ঢুকে সে নিজের হাতেই খিল লাগিয়ে দিয়েছিল, আর সকালবেলা খুলেছেও নিজের হাতে। গঙ্গাবাইয়ের সাবধানতা একচক্ষু হরিণের মতো। যুবরাজের ঘরের সঙ্গে সংলগ্ন বাথরুমের দরজাটা ছিল খোলা। বাগান থেকে মেথর আসবার জন্য বাথরুমের পিছনে যে কাঠের সিঁড়িটা ছিল, বাইরের যে কোনো লোক সেই সিঁড়ি বেয়ে উঠে প্রথমে বাথরুমে, তারপর যুবরাজের ঘরে ঢুকতে পারে। যাক, যুবরাজের অন্তর্ধানের রহস্যটা যখন পরিষ্কার হয়ে গেল, তখন এতদিন পর আমার আর ঘটনাস্থলে যাওয়ার কোনো দরকার নেই। এবার এখন কথা হচ্ছে, চুরিটা করলো কে? অন্য সময় হলে আমি রাজবাড়ির লোককেই সন্দেহ করতুম, কিন্তু আপাতত সেটা করতে পারছি না। কেন? তার কারণ এই মাসেই এর আগে কলকাতায় একই রকম আরো 2টো ঘটনা ঘটে গেছে। ওই 2টো ঘটনা যখন ঘটে, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুর তখন কলকাতায় পদার্পণ করেননি। সুতরাং বেশ বোঝা যাচ্ছে শহরে এমন এক দল দুষ্টের আবির্ভাব হয়েছে, ছেলে চুরি করাই যাদের প্রধান উদ্দেশ্য। আমার মতে এই 3টে ঘটনা একই দলের কীর্তি। আমিও আপনার মতো সাইদি। কিন্তু চোর চরিত্রের একটা রহস্য তো আমরা সকলেই জানি। প্রত্যেক শ্রেণীর চোর নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে হাত দিতে চায় না। যারা সাইকেল চুরি করে বারবার ধরা পড়েও তারা চিরদিনই সাইকেল চুরি থেকে যায়। আবার আরেক দলের বাঁধা অভ্যেস রাতে গৃহস্থের ঘরে ঢুকে যা কিছু পাওয়া যায় চুরি করে পালানো। এমনি নানা বিভাগের নানা বিশেষজ্ঞ চোর আছে, কিন্তু এরকম ছেলে চোরের দল এদেশে নতুন নয় কি? আমি তো শুনেছি আমেরিকায় নাকি এরকম ছেলে চোরদের উৎপাত অত্যন্ত বেশি। হ্যাঁ, কাগজে আমিও পড়েছি বটে। সতীশবাবু, আপনি কল্পনা করতে পারবেন না আমেরিকার ধনকুবেররা এইসব ছেলে চোরদের ভয়ে কতটা তটস্থ হয়ে থাকে। তাতে ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে মাইনে করা প্রাইভেট ডিটেকটিভরা ফেরে।
তবু প্রায় নিত্যই তো শোনা যায় এক এক ধনকুবেরের ছেলে চুরি যাচ্ছে আর চোরেদের কাছ থেকে চিঠি আসছে, হয় এত টাকা দাও, নয় তোমার ছেলেকে মেরে ফেলবো। কিন্তু আমাদের এই চোরের দলের উদ্দেশ্য কিছুই বোঝা যাচ্ছে না। তিনটি ধনীর বংশধর চুরি গেল, কিন্তু কোনো ক্ষেত্রেই নিষ্ক্রয়ের টাকা আদায় করবার জন্য চিঠি আসেনি। এখনো আসেনি বটে, কিন্তু শীঘ্রই আসবে বোধহয়। এই কথা কেন বলছেন? আচ্ছা, আমার যা বিশ্বাস শুনুন তাহলে বলি। এই ছেলে চুরিগুলো যে একজনের কাজ নয় সেটা বেশ বোঝা যাচ্ছে, কারণ লক্ষ্য করলেই আন্দাজ করা যায় প্রত্যেক ক্ষেত্রে গৃহস্থদের অভ্যাস প্রভৃতির দিকে ভালো করে নজর রেখেই কাজ করা হয়েছে, আর এই জন্য দীর্ঘকাল আর একাধিক লোকের দরকার। কিন্তু মূলে আছে যে একজনেরই মস্তিষ্ক, তাতেও আর সন্দেহ নেই। সে নিশ্চয়ই এদেশে নতুন, কিংবা অপরাধের ক্ষেত্রে এই প্রথম, কারণ এই শ্রেণীর অপরাধ কলকাতায় আগে ছিল না। সেই লোকটি একদল লোক সংগ্রহ করে বেছে বেছে ছেলে চুরি আরম্ভ করেছে, আর তার বাছাইয়ের মধ্যেও তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় পাওয়া যায়। গরিবের ছেলে নয়, সাধারণ ধনীর ছেলেও নয়, যারা অদৃশ্য হয়েছে তারা প্রত্যেকেই পিতার একমাত্র পুত্র। এই নির্বাচন ব্যাপারেও একমাত্র মস্তিষ্কের সন্ধান পাওয়া যায়। হ্যাঁ, সতীশবাবুর একটা কথা মানতেই হবে, এ চোর দুর্জয়গড়ের রাজবাড়ি সম্পর্কীয় লোক না হতেও পারে, কারণ মহারাজা সদলবলে কলকাতায় আসার অনেক আগে ঠিক একই রকম ট্রেডমার্ক মারা আরও দুটো ছেলে চুরি হয়ে গেছে। সতীশবাবু বলছেন চোরের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মতে চেষ্টা করলেই সেটা বোঝা যায়। এই ছেলে চোরদের দলপতি বড়ই চতুর ব্যক্তি। অপরাধ ক্ষেত্রে সে নতুন পথ অবলম্বন করছে বলেই সন্দেহ হচ্ছে, হয়তো সে রীতিমতো শিক্ষিত ব্যক্তি। এখনও সে যে নিজের উদ্দেশ্য জাহির করেনি তার একমাত্র কারণ হচ্ছে পুলিশকে সে গোলক ধাঁধায় ফেলে রাখতে চায়। চোর যে নিষ্ক্রয় টাকা আদায়ের লোভেই চুরি করেছে এ সত্য গোড়াতেই প্রকাশ করতে সে রাজি নয়, কারণ এই সূক্ষ্ম বুদ্ধি শিক্ষিত চোর জানে প্রথমেই পুলিশ আর জনসাধারণ ছেলে চুরির উদ্দেশ্য ধরে ফেললে কেবল তার স্বার্থসিদ্ধির পথই সংকীর্ণ হয়ে আসবে না, তার ধরা পড়বার সম্ভাবনাও থাকবে যথেষ্ট। তাই সে পুলিশ আর জনসাধারণের অন্ধতা দূর করতে চায়নি। কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন, আজ হোক কাল হোক চোরের উদ্দেশ্য আর বেশি দিন গোপন হয়ে থাকবে না। সতীশবাবু, আজ এই পর্যন্ত, আমাকে আরও কিছু ভাববার সময় দিন। আর কাল সকালে একবার বেড়াতে বেড়াতে এদিকে আসতে পারবেন? আপনার সঙ্গে আমার গোপন পরামর্শ আছে। পরের দিন সকালবেলা চা পানের পর হেমন্ত অন্যান্য দিনের মতন আমার সঙ্গে গল্প করল না। ইজি চেয়ারে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে দু চোখ বুজে ফেলল। বুঝলুম নতুন মামলাটা নিয়ে সে এখন মনে মনে জল্পনা কল্পনায় নিযুক্ত। টেবিলের উপর থেকে বিশ্বদর্পণ পত্রিকাখানা তুলে নিলুম। সমস্ত কাগজখানার ওপরে চোখ বুলিয়ে গেলুম, কিন্তু পড়বার মতন খবরের একান্ত অভাব। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বেঁধেছে ইউরোপে, তারও খবরগুলো কি একঘেয়ে। প্রতিদিনই যুদ্ধের খবর পড়ি আর মনে হয় যেন কতগুলো বাধাবুলিকেই বারবার উল্টে পাল্টে ব্যবহার করে টাটকা খবর বলে চালাবার চেষ্টা হচ্ছে। তারপর বিজ্ঞাপনের পৃষ্ঠায় দৃষ্টিপাত করলুম। আমার মতে বাংলা সংবাদপত্রের সবচেয়ে সুখপাঠ্য বিষয় থাকে তার বিজ্ঞাপন পৃষ্ঠাগুলোয়। ছত্রে ছত্রে কি বৈচিত্র্য, মানুষের মনোবৃত্তির কত রকম পরিচয়। কেউ বলছেন 4 আনায় 1 সোনা বিক্রি করবেন, কেউ বা এমন উদার যে ট্যাঁকের কড়ি ফেলে কাগজে বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে বিতরণ করবেন যে কোনো দুরারোগ্য রোগের মহৌষধ। কেউ প্রচার করছেন তিনি বুড়োকে ছোঁড়া করবার উপায় আবিষ্কার করে ফেলেছেন। কোথাও বৃদ্ধ পিতা পলাতক পুত্রকে অন্বেষণ করছেন, কোথাও প্রাচীন বর তৃতীয় পক্ষের বউ পাওয়ার জন্য বলছেন তিনি বরপণ চান না। এইসব পড়তে পড়তে চোখের সামনে কত রঙের কত মজার ছবি জেগে ওঠে। মনে হয় দুনিয়া কি অপূর্ব। হঠাৎ একটা বিজ্ঞাপনের দিকে দৃষ্টি আকৃষ্ট হলো। সেটা এই: রাজকুমার, তুমি মোহনবাবুকে দ্বীপ বাড়িতে লইয়া উপস্থিত হইও,
তাহার সঙ্গে পরে উৎসবের কর্তব্য বাবুরা পত্রের সমস্ত জানাইবেন। ভাষাটা কেমন খটোমটো আড়ষ্ট। দেশের ডাকঘর ও সুলভ ডাকটিকিট থাকতে কেউ এমন বিজ্ঞাপন দিয়ে অর্থ আর সময় নষ্ট করতে চায় কেন? সাধারণ পত্র তো এই খবরের কাগজের আগেই যথাস্থানে পৌঁছতে পারত। বিজ্ঞাপনদাতার নির্বুদ্ধিতা দেখে নিজের মনেই বললুম, আশ্চর্য। কি আশ্চর্য রবিন, আবার নতুন ছেলে চুরি গেল নাকি? না, কে একটা লোক কাগজে বিজ্ঞাপন দিয়ে নিজের নির্বুদ্ধিতা জাহির করেছে। কই দেখি। বলে হেমন্ত হাত বাড়াল। কাগজখানা আমি তার দিকে এগিয়ে দিলুম। হেমন্ত বিজ্ঞাপনটার দিকে তাকিয়ে প্রায় 5-7 মিনিট স্থির ও নীরব হয়ে বসে রইল। আমি বললুম, কি হে, তোমার ভাব দেখে তো মনে হচ্ছে তুমি কোনো মহাকাব্যের রসাস্বাদন করছো। তাই করছি রবিন, তাই করছি। তবে কাব্য নয়, নাটক। নাটক? হ্যাঁ, একটি অপূর্ব নাটকের অভিনেতাদের কথা ভাবছি। ওই বিজ্ঞাপন দেখে? এটি কোনো সাধারণ বিজ্ঞাপন নয়। সাধারণ বিজ্ঞাপন নয় তবে কি? এটি হচ্ছে কোডে, অর্থাৎ সাংকেতিক শব্দে লেখা একখানি পত্র, বুঝেছ? কি বলছো তুমি? পৃথিবীতে কত রকম পদ্ধতিতে সাংকেতিক লিপি রচনা করা যেতে পারে সে সম্বন্ধে খানকয় বই আমার লাইব্রেরিতে আছে। এই সাংকেতিক লিপিতে খুব সহজ একটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কি রকম? আমাকে বুঝিয়ে দাও। দেখো, এই সাংকেতিক লিপিতে প্রত্যেক শব্দের পরের শব্দকে ত্যাগ করলেই আসল অর্থ প্রকাশ পাবে। এর বিরাম চিহ্নগুলো, অর্থাৎ কমা, দাঁড়ি প্রভৃতি ধর্তব্য নয়। ওগুলো ব্যবহার করা হয়েছে কেবল বাইরের চোখকে ঠকাবার জন্য। এবার পড়ে দেখো, বুঝতে পারো কিনা। কাগজখানা নিয়ে আমি পড়লুম। রাজকুমার মোহনদ্বীপ বাড়িতে উপস্থিত, তারপরে কর্তব্য পত্রে জানাইবেন। এবং তো কথাগুলোর মানে তো বোঝা যাচ্ছে, কিন্তু এই কথাগুলো বলবার জন্য সাংকেতিক শব্দের প্রয়োজন হলো কেন? হেমন্ত ভাবতে ভাবতে ধীরে ধীরে বলল, এখনই ঠিক স্পষ্ট করে বুঝতে পারছি না, তবে খানিকটা আন্দাজ করলে ক্ষতি নেই। রাজকুমার অর্থে না হয় ধরলুম রাজার কুমার, কিন্তু মোহনবাড়ি দ্বীপ বলতে কি বোঝাতে পারে? ওটা কি কোনো স্থান বা গ্রামের নাম? ধাঁ করে আমার মাথায় একটা সন্দেহ খেলে গেল। তাড়াতাড়ি বাধা দিয়ে আমি বলে উঠলুম, হেমন্ত, তুমি কি বলতে চাও দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের সঙ্গে এই সাংকেতিক পত্রের কোনো সম্পর্ক আছে? এখনো অতটা নিশ্চিত হতে পারিনি, তবে যুবরাজ অদৃশ্য হয়েছেন আজ 3 দিন আগে। এর মধ্যেই সাংকেতিক লিপিতে রাজকুমার শব্দটি দেখে মনে খানিকটা খটকা লাগছে বই কি। চিঠিখানা পড়লে তো মনে হয় কেউ যেন কারুকে গোপনে জানাতে চাইছে রাজপুত্রকে আমরা মোহনদ্বীপ বাড়িতে এনে হাজির করেছি, এরপর আমরা কি করব আপনি পত্রের দ্বারা জানাবেন। রবিন, আমার এই অনুমান অসঙ্গত কি না তা জানবার কোনো উপায়ও নেই। কিন্তু ডাকঘর থাকতে এভাবে চিঠি লেখা কেন? ওরা বোধহয় ডাকঘরকে নিরাপদ মনে করে না। হয়তো ভাবে ডাকঘরের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের যোগাযোগ থাকা অসম্ভব নয়। যাকে চিঠি লেখা হচ্ছে তার সঙ্গে পত্রপ্রেরক নিজে মুখোমুখি দেখা করেও তো সব বলতে পারে। তাও হয়তো নিরাপদ নয়। ধরো দলপতিকেই সব জানানো দরকার, কিন্তু দলপতি থাকতে চায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে সকলের চোখের আড়ালে। যে শ্রেণীর সন্দেহজনক লোক তার পরামর্শে যুবরাজকে চুরি করেছে, ও শ্রেণীর সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক রেখে সে পুলিশের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করতে চায় না। প্রবীণ, আমাদের অনুমান যদি ভুল না হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশের এই আধুনিক ছেলে ধরা বিলাতি ক্রিমিনালদের অনুসরণ করতে চায়। বিলাতি অপরাধীরাও এইভাবে সাংকেতিক লিপি লিখে খবরের কাগজের সাহায্যে পরস্পরের সঙ্গে কথা চালাচালি করে। কিন্তু কিন্তু মোহনদ্বীপ বাড়ি কোথায়? সে নাম তো আমিও এর আগে কখনো শুনিনি। দ্বীপ, দ্বীপ, এই শব্দটার সঙ্গে যেন জলের কোনো সম্পর্ক আছে।
দ্বীপ বাড়ি মানে কি? দ্বীপের মধ্যে কোনো বাড়ি? তাহলে কথাটা কি এরকম দাঁড়াবে, অগ্রদ্বীপ বা কাকদ্বীপের মতো মোহন নামের দ্বীপের মধ্যেকার কোনো বাড়িতে আছেন এক রাজকুমার? কি বলো হে? হয়তো তাই। দেখ, তোমার সঙ্গে পরামর্শ করাও বিড়ম্বনা। নিজে কিচ্ছু মাথা ঘামাবে না, খালি করবে আমার প্রতিধ্বনি। তার বেশি সামর্থ্য আমার তো নেই ভাই। হেমন্ত চিন্তিত মুখে কিছুক্ষণ মৌন হয়ে রইল। তারপর হঠাৎ সমুজ্জ্বল মুখে বলে উঠল, ঠিক ঠিক, পত্র প্রেরক কারুর কাছে জানতে চেয়েছে, অতঃপর তার কি করা কর্তব্য, কেমন? হুম। তাহলে ওই খবরের কাগজের স্তম্ভেই তো এর উত্তরটাও প্রকাশিত হতে পারে। সম্ভব। রবীন, তুমি জানো আমাদের বিশেষ বন্ধু চিন্তাহরণ চক্রবর্তী হচ্ছে এই বিশ্বদর্পণের সম্পাদক? তা আবার জানি না। প্রত্যেক বছরই বিশ্বদর্পণের বিশেষ বিশেষ সংখ্যার জন্য আমাকে কবিতা আর গল্প লিখতে হয়। তবে চিন্তাহরণই এবারে তার নামের সার্থকতা প্রমাণ করবে। মানে? আমাদের চিন্তা হরণ করবে, অর্থাৎ এই সাংকেতিক লিপির উত্তর বিশ্বদর্পণে এলেই সেখানে আমাদের হস্তগত হবে। কিন্তু তাহলে কি চিন্তাহরণের সম্পাদকীয় কর্তব্য পালনে ত্রুটি হবে না? আরে রেখে দাও তোমার ওসব ছেঁদো কথা। এমন বিপজ্জনক অপরাধী গ্রেপ্তার করতে সাহায্য করলে তার পুণ্য হবে, হে পুণ্য হবে। আমি চললুম চিন্তাহরণের কাছে। হেমন্ত যখন বিশ্বদর্পণ কার্যালয় থেকে ফিরে এলো, তখন বিপুল পুলকে নৃত্য করছে তার দুই হাসি মাখা চক্ষু। কি হে, ভারী খুশি যে? হেমন্ত ধপাস করে তার ইজি চেয়ারের উপর বসে পড়ে বলল, চেয়েছিলুম মেঘ, পেয়ে গেলুম জল। অর্থাৎ? শোনো, তবে ভেবেছিলুম চিন্তাহরণকে আজ খালি ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বলে আসবো যে এ ধরনের কোনো সাংকেতিক পত্র এলেই সে যেন তার কথাগুলো লিখে মূল চিঠিখানা আমাকে দিয়ে দেয়। কারণ এত তাড়াতাড়ি উত্তর আসবার কল্পনা আমি করিনি। কিন্তু আমি যাওয়ার মিনিট 5 আগেই একজন দারোয়ান এসে সাংকেতিক লিপির উত্তর আর বিজ্ঞাপনের টাকা দিয়ে গেছে। ইস, যদি আর একটু আগে যেতে পারতুম। তাহলে কি হতো? আরে, আমিও তো যেতে পারতাম দারোয়ানের পিছনে পিছনে। তার ঠিকানাটা পেলে তো আর ভাবনাই ছিল না। তবে যেটুকু পেয়েছি তাই যথেষ্ট। উত্তরটা দেখবার জন্যে আমি সাগ্রহে হাত বাড়িয়ে দিলুম। হেমন্ত আমার হাতে দিল একখানা খুব পুরু, খুব বড় আর খুব দামি খাম। তার ভেতরে ছিল এই চিঠি। রাজকুমার নবদ্বীপেই জবানবন্দি দেওয়া হোক, জানিও তোমার এই কলিকাতায় ছাপাখানার কাজ বন্ধ নাই। পড়লে? কিন্তু নবদ্বীপেই সব গুলিয়ে যাচ্ছে যে। কিচ্ছু গুলোবে না। নবদ্বীপ আর জবানবন্দির মাঝে হাইফেন আছে, দেখছো না? তার মানে নব আর জবান আলাদা আলাদা শব্দ বলে ধরা হয়েছে। এবার একটা অন্তর বাজে শব্দ ফেলে দিয়ে পড়ো দেখি। এবারে আবার পড়লুম, রাজকুমার দ্বীপেই বন্দী হোক, তোমার কলিকাতায় কাজ নাই। রবীন, দুটো বিজ্ঞাপনেরই পাঠ উদ্ধার করলে তো? এখন তোমার মত কি? উফ বন্ধু, তোমাকে বন্ধু বলে ডাকতে পারাও সৌভাগ্য। কি তোমার সূক্ষ্ম দৃষ্টি! এই বিজ্ঞাপনটা ধরো, প্রথমটা তো হাজার হাজার লোকের চোখে পড়েছে। তাদের মধ্যে কত পুলিশের লোকও আছে যারা চোর ধরবার জন্য মনে মনে খুঁজে বেড়াচ্ছে 7 পৃথিবী। কিন্তু পাঠোদ্ধার করতে পেরেছো একমাত্র তুমি। আমাকে একেবারে সপ্তম স্বর্গে তুলে দিও না রবীন। পৃথিবীর জ্যান্ত মানুষকে স্বর্গে পাঠানো শুভাকাঙ্ক্ষীর কাজ নয়। আগেই বলেছি, এই কোডটা অত্যন্ত সহজ, যে কেউ লক্ষ্য করলেই আসল অর্থ আবিষ্কার করতে পারে। হ্যাঁ, কিন্তু তা না পারবার একমাত্র কারণ হবে অধিকাংশ লোক বিজ্ঞাপনটা হয়তো পড়বেই না, তাই না? আর যারা পড়বে তারাও এর গূঢ় অর্থ বোঝবার চেষ্টা করবে না। এখন কাজের কথাটা হোক। তাহলে বোঝা যাচ্ছে আমার অনুমানই সত্য। বিজ্ঞাপনের রাজকুমার হচ্ছেন দুর্জয়গড়ের যুবরাজ। হ্যাঁ, তাতে আর সন্দেহই নেই। আর যুবরাজকে কোনো দ্বীপে বন্দি রাখা হয়েছে, আর সম্ভবত তার নাম মোহনদ্বীপ। তারপর তারপর আরো কিছু জানতে চাও তো ওই চিঠির কাগজ আর খামখানা পরীক্ষা করো। খাম আর কাগজখানা বারবার উল্টে পাল্টে দেখে আমি বললুম,
বৃথা চেষ্টা করে হাস্যাস্পদ হতে ইচ্ছা করি না। যা বলবো তুমি বলো। উত্তম। প্রথমে দেখো খাম আর কাগজ কত পুরু আর দামি। গৃহস্থ তো দূরের কথা, বাংলাদেশের বড় বড় ধনী পর্যন্ত ওরকম দামি খাম আর কাগজ ব্যবহার করে না। যে ওই চিঠি লিখেছে সে ধনী কিনা জানি না, কিন্তু সে যে অসাধারণ শৌখিন মানুষ তাতে আর সন্দেহ নেই। আর এটাও বোঝা যাচ্ছে যে সাধারণ অপরাধীর মতো সে নিম্ন স্তরের লোকও নয়। কেমন? মানলুম। এবার চোখ আর আলোর মাঝখানে রেখে কাগজখানা পরীক্ষা করো। ভিতরে সাদা অক্ষর ফুটে উঠল। লেখা রয়েছে মেড ইন ক্যালিফোর্নিয়া। আমি যতদূর জানি ক্যালিফোর্নিয়ায় তৈরি ওরকম খাম আর চিঠির কাগজ কলকাতায় পাওয়া যায় না। অবশ্যই বিষয়ে ভালো করে খোঁজ নিয়ে সন্দেহ দূর করব। আপাতত ধরে নেওয়া যাক এই খাম আর কাগজ কলকাতার নয়। তাতে কি বোঝায়? আরে তাতে এই বোঝায় যে ছেলে চোরদের দলপতি আমেরিকা প্রত্যাগত। তুমি কোন প্রমাণে এই পত্রলেখককে দলপতি ধরে নিচ্ছ? এই লোকটা দলপতি না হলে প্রথম পত্রের লেখক এর কাছে কর্তব্য কি জানতে চাইতো না। ঠিক কথা। এখন কি দাঁড়ালো দেখা যাক। আমেরিকা থেকে কলকাতায় এমন একজন লোক ফিরে এসেছে যে ধনী আর খুব শৌখিন। আমেরিকায় কিডন্যাপিং বা ধনীর ছেলে চুরি করা হচ্ছে একটি অত্যন্ত চলতি অপরাধ। বছরে বছরে সেখানে এমনি কত ছেলেই যে চুরি হয়ে যায় তার কোনো সংখ্যা নেই। সেই দুষ্ট বুদ্ধি মাথায় নিয়ে আমেরিকা ফেরত এই লোকটি কলকাতায় এসে এক নতুন রকম অপরাধের সৃষ্টি করেছে। সে সাহেব বা ভারতের অন্য জাতের লোক নয়, কারণ বাংলায় চিঠি লিখতে পারে। নিশ্চয়ই সে ভদ্রলোক আর শিক্ষিত। সে নিজের একটি দল গঠন করেছে। খুব সম্ভব এই দলের অধিকাংশ লোকই পাকার দাগি অপরাধী বা নিম্ন শ্রেণীর সন্দেহজনক লোক, কারণ দলপতি প্রকাশ্যে এদের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়, পুলিশের নজরে পড়বার ভয়। বাবারে, একটা 3-4 লাইনের বিজ্ঞাপন তোমাকে এত কথা জানিয়ে দিল। কিন্তু এ সমস্তই মেঘের প্রাসাদ ভাই, মেঘের প্রাসাদ। বাস্তবের এক ঝড়ে এরা যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। এসব এখন প্রমাণরূপে ব্যবহার করা অসম্ভব, কারণ পরিণামে হয়তো দেখা যাবে এর অনেক কিছুই আসল ব্যাপারের সঙ্গে মিলছেই না। তবু তো অনেকটাই এগোলে। হয়তো এগিয়েছি, কিন্তু অন্ধকারের ভিতরে। কে এই আমেরিকা ফেরত লোক? আর এই মোহনদ্বীপটা কোথায়? ঠিক, এই দেখো তো গেজেটিয়ারখানা খুঁজে। তখনই বই এনে খুঁজে দেখলুম, কিন্তু ভারতের কোথাও মোহনদ্বীপের নাম পাওয়া গেল না। হয়তো ওটা স্থানীয় নাম, কিংবা ছেলেচোরদের দল কোনো বিশেষ স্থানকে নিজেদের মধ্যেও ওই নামে ডাকে। এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা গেল। হেমন্ত বলল, সাবধান রবিন, তুমি বড় পেটালগা। বোধহয় সতীশবাবু আসছেন এখন, কিন্তু তার কাছে কোনো কথা নয়, কারণ এখনো আমি নিজেই নিশ্চিত হইনি। হ্যাঁ, সতীশবাবুই বটে। ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, কি হেমন্তবাবু, ভেবে চিনতে হদিশ পেলেন কিছু? হেমন্ত হাসতে হাসতে বললে, হদিশ পেয়েছি বই কি। কি হদিশ পেয়েছি কল্পনার, যেটা কবিবর রবিনেরই একচেটে। বুঝলুম না। রবিনের মতো আমি কবিতা লিখছি না বটে, তবে কল্পনার ঠাকুরানীর আঁচল ধরে বাছা বাছা স্বপনের ছবি দেখছি। তাতে আমার সময় কাটছে, কিন্তু পুলিশের কোনো কাজে তারা লাগবে না। আসন গ্রহণ করে সতীশবাবু বললেন, কিন্তু আমরা বহু কষ্টে 2-1টি তথ্য আবিষ্কার করেছি। দেখুন আপনার কাজে লাগে কিনা। বাহ, বলুন। আমি উৎকর্ণ হয়ে রইলুম। যে রাত্রে দুর্জয়গড়ের যুবরাজ অন্তর্হিত হন, ঘাঁটির পাহারাওয়ালা দেখেছিল রাত 3টের সময় একখানা সাদা রঙের বড় আর ঢাকা মোটর গাড়ি গড়িয়াহাটা রোড দিয়ে দক্ষিণের দিকে ছুটে যাচ্ছে। এটা খুব বড় তথ্য নয়। না,
তারপর রাত প্রায় 3:30 সময় ঠিক ওই রকম একখানা বড় সাদা রঙের আর ঢাকা গাড়ি দেখেছিল টালিগঞ্জের কাছে আর এক পাহারাওয়ালা। তারপর তারপর রাত 3:30 কাছাকাছি ডায়মন্ড হারবার রোডে অবিকল ওই রকম একখানা গাড়ি যাচ্ছিল বলে জানা গিয়েছে। সাদা রঙের গাড়ি? হ্যাঁ, তারপর রাত 4টের পর বাঁশড়ার কাছেও এক চৌকিদার ওই রকম একখানা গাড়ি যেতে দেখেছে। তারপর তারপর ভোরবেলায় দেখা যায় ক্যানিং এর দিক থেকে ওই রকম একখানা সাদা গাড়ি ফিরে আসছে। গাড়ির ভিতরে ছিল কেবল ড্রাইভার, সেখানা ট্যাক্সি। সেই ট্যাক্সির কোনো খোঁজ পেয়েছেন? না, তার নম্বর জানা যায়নি, তবে অনুসন্ধান চলছে। তো এই তথ্যটাকে আপনি সন্দেহজনক মনে করছেন কেন? রাত 3টের পর থেকে সকাল পর্যন্ত এই সময়টুকুর ভিতরে ঘটনাস্থলের কাছ থেকে ক্যানিং পর্যন্ত 4বার দেখা গেছে এই রকমেরই সাদা রঙের বড় গাড়ি। ওসব জায়গায় অত রাতে একে তো গাড়ি প্রায় চলেই না, তার উপরে সাদা ট্যাক্সিও খুব সাধারণ নয়। সুতরাং সন্দেহ হওয়া স্বাভাবিক নয় কি? নিশ্চয়ই নিশ্চয়ই সতীশবাবু, ওই ট্যাক্সির ড্রাইভারটাকে দেখবার জন্য আমারও 2 চোখ তৃষিত হয়ে রয়েছে। ক্যানিং ক্যানিং গাড়িখানা সকালবেলায় ক্যানিংয়ের দিক থেকে ফিরছিল। হ্যাঁ, তারপরেই আরম্ভ সুন্দরবনের জলপথ, না সতীশবাবু? হ্যাঁ, সে জলপথ সুন্দরবনের বুকের ভিতর দিয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে। আচ্ছা, আসুন তাহলে আবার কল্পনার মালা গাঁথা যাক, এবার দুজনে মিলে। তার মানে প্রথমে না হয় ধরেই নেওয়া যাক অপরাধীরা দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে ওই ট্যাক্সিতে চড়েই পালাচ্ছিল। ধরুন তারা ক্যানিংয়ে গিয়ে নেমেছে। আপনি কি মনে করেন তারা এখনো সেখানে আছে? না, ক্যানিং কলকাতা নয়, তার সমস্তটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও অপরাধীদের পাত্তা পাওয়া যায়নি। ধরুন স্থলপথ ছেড়ে অপরাধীরা অবলম্বন করেছে জলপথ, কিন্তু জলপথে তারা কোথায় যেতে পারে? তাই তো হেমন্ত বাবু, আপনার ওই ইঙ্গিতটা যে অত্যন্ত মূল্যবান, এটা তো আমরা ভেবে দেখিনি। তারা কোথায় যেতে পারে? সমুদ্রে? সমুদ্রে গিয়ে তাদের কি লাভ? নৌকায় চড়ে অকুলে ভাসবার জন্য তো তারা যুবরাজকে চুরি করেনি। আচ্ছা, তবে? হয়তো তারা কোনো দ্বীপে টিপে গিয়ে উঠেছে, কিংবা জলপথে খানিকটা এগিয়ে পাশের কোনো গাঁয়ে টায়ে নেমে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা উঠেছে কোনো দ্বীপের উপরে। আপনার দৃঢ় বিশ্বাসের কারণটা কি? আমি প্রমাণ পেয়েছি, অকাট্য প্রমাণ। বলেন কি মশাই? এতক্ষণ তো আমায় কিছুই বলেননি। হ্যাঁ, বলিনি তার কারণ এতক্ষণ আমার প্রমাণকে অকাট্য বলে মনে করতে পারিনি। হেমন্ত তখন একে একে বিশ্বদর্পণের সেই বিজ্ঞাপন কাহিনীর সমস্তটা বর্ণনা করল। অপরাধীদের দলপতি সম্বন্ধে তার ধারণাও গোপন রাখল না। প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে সতীশবাবু বলে উঠলেন, বাহাদুর হেমন্ত বাবু, বাহাদুর। দলে দলে পুলিশ দেশে দেশে ছুটোছুটি করে মরছে, আর আপনি এই ছোট্ট বৈঠকখানার 4 দেওয়ালের মাঝখানে ইজি চেয়ারে বসে এর মধ্যেই এতখানি অগ্রসর হতে পেরেছেন। না মশাই, আমাকে একবার ইজি চেয়ার ছেড়ে উঠে বিশ্বদর্পণের আপিসে ছুটতে হয়েছিল। ওকে আবার ছোটা বলে নাকি? ও তো হাওয়া খেতে যাওয়া। কিন্তু মোহনদ্বীপ কোথায়? ও দ্বীপের নাম আমিও এই প্রথম শুনলাম। সমুদ্রের কাছে সুন্দরবনের নদীর মোহনায় আমি অনেক ছোট বড় দ্বীপ দেখেছি। ছেলেচোরের দল হয়তো ওদেরই মধ্যে কোনো একটা অনামা দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে, আর নিজেদের মধ্যেই তাকে ডাকতে শুরু করেছে এই নতুন নামে। খুব সম্ভবত তাই, কিন্তু ওখানকার সমস্ত দ্বীপের ভেতর থেকে এই বিশেষ দ্বীপটিকে খুঁজে বার করা তো বড় 4টিখানি কথা নয়। না, তার উপর আবার ওভাবে খোঁজাখুঁজি করলে বিপদের সম্ভাবনা আছে। কি বিপদ? অপরাধীরা যদি একবার সন্দেহ করে যে পুলিশের সন্দেহ গিয়েছে ওই দিকেই,
তাহলে যুবরাজকে হত্যা করে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ লুপ্ত করে দ্বীপ থেকে সরে পড়তে পারে। তবেই তো। তার চেয়ে আরেক উপায় খোঁজ নেওয়া যাক। মনে হচ্ছে ছেলে চোররা প্রায়ই ক্যানিং থেকে নৌকো ভাড়া নিয়ে ওইদিকে যায়। আমার বিশ্বাস ক্যানিংয়ের মাঝিদের কাছে গোপনে সন্ধান নিলে মোহনদ্বীপের পাত্তা পাওয়া অসম্ভব নয়। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। সঙ্গে সঙ্গে কলকাতায় চলুক ছেলে চোরদের সর্দারের সন্ধান, কি বলেন? আমাকে আর জিজ্ঞাসা করছেন কেন? যা বলবার তা তো আপনিই বাতলে দিচ্ছেন। কিন্তু আপাতত আমাদের এই আবিষ্কার আমাদের মধ্যেই ধামাচাপা থাক। হ্যাঁ, 3 দিন কেটে গেল। ছেলেচোরদের সম্বন্ধে আর নতুন কিছুই জানা গেল না। হেমন্তের সমস্ত মস্তিষ্ক জগৎ জুড়ে বিরাজ করছে আমেরিকা ফেরত এক অদেখা অজানা শৌখিন ব্যক্তি এবং মোহন নামের কোনো অচেনা দ্বীপ। কিন্তু অনেক মাথা খাটিয়েও কোনো রকম সুরাহা হল না। আমেরিকার ভদ্রলোক করতে লাগলেন পুরোদস্তুর অজ্ঞাতবাস এবং মোহনদ্বীপ হয়ে রইল রূপকথার মায়াদ্বীপের মতন মিথ্যে। এর মধ্যে মিস্টার গাঙ্গুলির আবির্ভাব হচ্ছে এই বেলা ও বেলা। দোটানায় পড়ে ভদ্রলোকের অবস্থা বড়ই কাহিল হয়ে উঠেছে। ওদিকে পুত্র শোকাতুর মহারাজা আর এদিকে অচল অটল হেমন্ত। মহারাজা যতই ব্যস্ত হয়ে মিস্টার গাঙ্গুলিকে পাঠিয়ে দেন নতুন কোনো আশাপ্রদ তথ্য জানবার জন্যে, হেমন্ত শোনায় ততই নিরাশার কথা। কিংবা কখনো কখনো হয়ে যায় অকচেলনি মনুমেন্টের মতো নিস্তব্ধ। বেশি পিড়াপিড়ি করলে শান্ত মুখে ফুটিয়ে তোলে দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার হাসি। তবে কাল বৈকালে এসে মিস্টার গাঙ্গুলি একটা চমকপ্রদ সংবাদ দিয়ে গেছেন। দুর্জয়গড়ের মহারাজা বাহাদুর 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। যুবরাজের সন্ধান যে দিতে পারবে ওই পুরস্কার হবে তারই প্রাপ্য। মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের বার্ষিক আয় কত? 20 লক্ষ টাকা। মহারাজ তাহলে দুর্জয়গড়ের যুবরাজের মূল্য স্থির করেছেন 25,000 টাকা। 25,000 টাকা, বুঝলেন? 25,000 টাকায় কি বড় দুটিখানি কথা মশাই? দেখুন মিস্টার গাঙ্গুলি, পুরস্কারের ওই 25,000 টাকার উপর আমার লোভ হচ্ছে না এ কথা বললে মিথ্যা বলা হবে। কিন্তু যদি কেউ অর্থালোভে যুবরাজকে চুরি করে থাকে তাহলে ওই 25,000 টাকাকে সে তুচ্ছ মনে করবে বোধ হয়। আমি কিন্তু তা মনে করতে পারছি না। স্বাদ হচ্ছে আপনার মতন শখের ডিটেকটিভ সেজে আমিও যুবরাজের সন্ধানে কোমর বেঁধে লেগে যাই। আমার মতে 25,000 টাকাই জীবনকে রঙিন করে তোলবার পক্ষে যথেষ্ট। মোটেই নয়, মোটেই নয়। যারা যুবরাজকে চুরি করেছে তারা যদি নিষ্ক্রয় আদায় করতে চায় তাহলে হয়তো 1,05,000 টাকা তো চেয়ে বসবেই। হ্যাঁ, তা নয় তো আবার কি, 10-15 লাখ চাইলেও অবাক হব না। বাপ বাপ রে বাপ! দুর্দান্ত বিস্ময়ের প্রচণ্ড ধাক্কায় গাঙ্গুলি চেয়ার থেকে প্রায় পড়ে যান আর কি। আমি হেসে ফেলে বললুম, ও কি মিস্টার গাঙ্গুলি, অতগুলো টাকা তো আপনার সিন্ধুক থেকে বেরোবে না। আপনি এমন কাতর হচ্ছেন কেন? আমি কাতর হচ্ছি মহারাজের মুখ মনে করে। কেন, যার 20 লাখ টাকা আয়? আরে মশাই, 1 কোটি টাকা আয় হলেও 25,000 পুরস্কার ঘোষণা করা আমাদের মহারাজের পক্ষে অশ্রুতপূর্ব উদারতা। ও, তিনি বুঝি একটু একটু নয়, যতদূর হতে হয়। আরে গেল বছরে মহারাজ তার মাতৃশ্রাদ্ধ সেরেছিলেন 3,000 টাকায়, বুঝছেন? 3,000। বাপ মায়ের কাজে বাঙালি গৃহস্থরাও যা অনায়াসে ব্যয় করে দেয়। কি বলছেন? এত বড় ডাক সাইটে মহারাজা? ওই মশাই ওই, নামের ডাকে গগন ফাটে, কিন্তু মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কিন্তু শুনেছি মহারাজ বাহাদুর প্রায় ফি বছরই ইউরোপ আমেরিকা বেড়াতে যান, তার জন্যও তো কম টাকার শ্রাদ্ধ হয় না। হ্যাঁ, আমাদের মহারাজের ওই একটি মাত্র শখ আছে, কিন্তু কিরকম হাত টেনে কত কম টাকায় তিনি যে তার শখ মেটান, শুনলে বিশ্বাস করতে পারবেন না। আরে দাদা,
আচ্ছা আচ্ছা আচ্ছা, বিরীতি মূল্যকে গিয়ে তিনি প্রবাদ বিখ্যাত মার্বেলেস ইস্টার্ন কিং এর নামে রীতিমতো কলঙ্ক লেপন করে আসেন। বলেন কি? তবে আর বলছি কি, যুবরাজের জন্য যদি কেউ 5 লাখ টাকা নিষ্ক্রয় চায়, তাহলে ব্লাড প্রেশার বেড়ে আমাদের মহারাজ দাঁত কপাটি লেগে মূর্ছিত হয়ে পড়বেন। আর 10 লাখ চাইলে বাবা, তিনি হয়তো বলে বসবেন যে যুবরাজকে ফিরিয়ে আনবার আর দরকার নেই। সুতরাং দুর্জয়গড়ের যুবরাজের জন্য উনি যে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, এটা তো রূপকথার মতোই অসম্ভব। তাহলে বলতে হবে যুবরাজের জন্য মহারাজের বিশেষ প্রাণের টান নেই। না না, টান আছে, টান আছে। পুত্রের শোকে তিনি রীতিমতো পাগলের মতো হয়ে গেছেন। তবে কি জানেন তো, ছেলের শোকে বড় জোর তিনি পাগল হতে পারেন, কিন্তু টাকার শোকে তার মৃত্যু হওয়াটাও অসম্ভব নয়। আপনারা নিয়মিত মাইনে টাইনে পান তো? তা পাই না বললে পাপ হবে। মহারাজ যাকে যা দেবেন বলেন ঠিক নিয়মিত দেন, কিন্তু অত বড় করদ মহারাজের প্রাইভেট সেক্রেটারি আমি। মাইনে কত পাই জানেন? মাসে 150 টাকা। তারপর খানিকক্ষণ আমরা কেউ কোনো কথা কইলুম না। গাঙ্গুলি বললেন, আজকে আমার আরে এক ফ্যাসাদে পড়েছি। রবিন বাবু হয়তো আমাকে একটু উপকার করতে পারবেন। আরে আদেশ করুন। আদেশ নয়, অনুরোধ অনুরোধ। মহারাজ বাংলার কাগজগুলোয় ওই 25,000 পুরস্কারের জন্য একটা বিজ্ঞাপন দিতে চান। সেটা লিখবার ভার পড়েছে আমার ওপরে। রবিন বাবু তো মস্ত লেখক, একটু যদি অল্প কথায় কিভাবে লিখলে বিজ্ঞাপনটা বড় না হয়, অর্থাৎ কম খরচে হয়, সেটা উনি নিশ্চয়ই বলে দিতে পারবেন। আমি মশাই মাতৃভাষায় একেবারে দিগ্গজ। কলম ধরেছে কি গলদ গরম হয়ে উঠেছি। বেশ, তো আমি বলে যাই, আপনি লিখুন। আমি মুখে মুখে বিজ্ঞাপন রচনা করতে লাগলুম। গাঙ্গুলি সেটা লিখে নিলেন। তারপর বললেন, যাক, একটা কাজ মিটল। তবে আর একটা বিপদ আছে। মহারাজের হুকুম হয়েছে বাংলাদেশের সমস্ত প্রধান প্রধান দৈনিক সাপ্তাহিকে এই বিজ্ঞাপনটা প্রকাশ করতে হবে। কিন্তু মশাই, কাগজওয়ালাদের তো টিকিটই পাওয়া যায় না, আর আমি তো অত নাম দামও জানি না কাগজের। তা শহরে প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকের সংখ্যা 15-20 খানার তো কম নয়। তাদের নামধাম আমি জানি। এই রে, তবেই সেরেছে। কি ব্যাপার, ভয় পেয়ে গেলেন কেন? আরে ভয় পাবো না বলেন কি? দুর্জয়গড় তো আর বাংলাদেশ নয়। সেখানে বাঙালি কর্মচারী বলতে সবেদন নীলমণি একমাত্র আমি। এবার 15-20 খানা বিজ্ঞাপন যদি আমাকে নিজের হাতে কপি করতে হয়। নির্ভয় হন মিস্টার গাঙ্গুলি, বিজ্ঞাপনটা এখানে রেখে যান, কপি করবার লোক আমার আছে। যাক, বাঁচলুম। আপনার মঙ্গল হোক। এই এই টেবিলের ওপর রইল কাগজখানা। বিকালে এর কপিগুলো আর কাগজের নাম ঠিকানা দেওয়ার লোক আমি পাঠিয়ে দেব। তাহলে এবার অনুমতি দিন, আসি। গাঙ্গুলি দরজা পর্যন্ত গিয়ে আবার দাঁড়িয়ে পড়লেন। কিন্তু দেখবেন মশাই, আমার মুখে মহারাজের যে চরিত্র বিশ্লেষণটা শুনলেন, সেটা যেন। আমি হেসে উঠে বললুম, ভয় নেই, সে কথা আমরা মহারাজকে বলে দেব না। গাঙ্গুলি প্রস্থান করলেন। হেমন্ত বিজ্ঞাপনটা তুলে নিয়ে পড়তে লাগল। মিনিট 2 পরে তারিফ করে বলল, চমৎকার চমৎকার। আমি একটু গর্বিত স্বরে বললুম, কি, আমার বিজ্ঞাপনের ভাষাটা তাহলে তোমার ভালো লেগেছে বলো? আমার আত্মপ্রসাদের উপরে ঠান্ডা জল নিক্ষেপ করে হেমন্ত প্রবলভাবে মাথা নেড়ে বলল, মোটেই না। মানে? তবে তুমি চমৎকার বললে যে বড়। আমি মিস্টার গাঙ্গুলির হাতের লেখা দেখে মুগ্ধ হয়েছি। চমৎকার চমৎকার। রাগে আমার গা যেন জ্বলতে লাগলো।
হেমন্তের সঙ্গে আজ আমিও মহারাজা বাহাদুরের ওখানে গিয়েছিলাম। যুবরাজের জন্য মহারাজা এমন অস্থির হয়ে উঠেছেন যে হেমন্তকে বাধ্য হয়ে তার কাছে যেতে হলো। মহারাজা প্রথমেই জানতে চাইলেন তদন্ত কতদূর অগ্রসর হয়েছে। হেমন্ত গুপ্ত কথা কিছুতেই ভাঙল না, কেবল বলল সে প্রাণপণ চেষ্টা করছে এবং তার চেষ্টা হয়তো ব্যর্থ হবে না। এরকম উড়ো কথায় স্বাভাবিকভাবেই মহারাজা খুশি হলেন না। রাগ করে বাঙালি পুলিশ ও গোয়েন্দাদের উপরে কতগুলি মানহানিকর বিশেষণ প্রয়োগ করলেন। পুত্রবিচ্ছেদে ব্যাকুল মহারাজার এই বিরক্তি হেমন্ত নিজের গায়ে মাখল না। হাসি মুখে বিদায় নিয়ে চলে এলো। হেমন্তের বাড়িতে এসে দেখি তার বৈঠকখানার ভিতরে সতীশবাবু ঠিক পিঞ্জরাবদ্ধ সিংহের মতোই এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছুটাছুটি করছেন। হেমন্তকে দেখেই বলে উঠলেন, বেশ মশাই, বেশ। এদিকে এই ভয়ানক কাণ্ড, আর ওদিকে আপনি দিব্যি হাওয়া খেয়ে বেরিয়ে বেড়াচ্ছেন। হাওয়া খেতে নয় সতীশবাবু, গালাগাল খেতে গিয়েছিলুম। মানে? মানে দুর্জয়গড়ের মহারাজ বাহাদুরের মতে দুনিয়ায় অকর্মণ্যতার শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে বাঙালি পুলিশ। আর আরে রেখে দিন আপনার দুর্জয়গড়ের তর্জন গর্জন। এদিকে ব্যাপার কি সেটা জানেন কি? প্রকাশ করুন। আপনার ভবিষ্যৎবাণী সত্য হলো। শ্যামলপুরের জমিদারের কাছে ছেলে চোরদের চিঠি এসেছে। কমলাকান্ত রায়চৌধুরীর কাছে? তারই তো একমাত্র পুত্র সর্বপ্রথমে চুরি যায়, তাই না? হ্যাঁ, এই দেখুন। সতীশবাবুর হাত থেকে পত্রখানা নিয়ে হেমন্ত তার কাগজ পরীক্ষা করে বললে, সেই একই কাগজ, মেড ইন ক্যালিফোর্নিয়া। ভালো। দেখি দেখি, আমাকে দাও, পড়ি। শ্রীযুক্ত কমলাকান্ত রায়চৌধুরী সমীপেশু মহাশয়, আমরা দুরাশয় নই। আপনার পুত্র আমাদেরই কাছে আছে, তাহার সমস্ত কুশল, কিন্তু তাহাকে আর অধিক দিন আমাদের কাছে রাখিতে ইচ্ছা করি না। পুত্রের মূল্যস্বরূপ মহাশয়কে 1 লক্ষ মাত্র টাকা দিতে হইবে। চেক নয়, 10,000 টাকার 10খানি নোট দিলেই চলবে। আগামী 15ই তারিখে রাত্রি 10টার সময় টালিগঞ্জের রেলওয়ে ব্রিজের উপরে আমাদের লোক আপনার টাকার জন্য অপেক্ষা করিবে। মনে রাখিবেন, আপনি যদি পুলিশে খবর দেন এবং আমাদের লোক ধরা পড়ে কিংবা কেহ তাহার পশ্চাৎ অনুসরণ করে, তাহা হইলে আপনার পুত্রকে হত্যা করিতে আমরা একটুও ইতস্তত করিব না। যদি যথাসময়ে টাকা পাই তবেই, তাহার পর 7-8 দিনের মধ্যে আপনার পুত্রকে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিয়া আসিব। এইটুকু বিশ্বাস আমাদের করিতেই হইবে। আগামী 15ই তারিখে টাকা না পাইলে বুঝিব মহাশয়ের পুত্রকে ফিরাইয়া লইবার ইচ্ছা নাই। তাহার পর আপনার পুত্রের ভালো মন্দের জন্য আমরা দায়ী হইব না। ইতি। কি চিঠির তলায় তো কোনো নামই নেই। এ শ্রেণীর ভদ্রলোকেরা বিনয়ের অবতার, নিজেদের নাম জাহির করবার জন্য মোটেই লালায়িত নন। এখন উপায় কি বলুন দেখি? হ্যাঁ, 15ই তো আসছে কাল। কমলাকান্ত বাবুর টাকা দেওয়ার শক্তি আছে? আছে। টাকা তিনি দিতেও চান, কিন্তু সেই সঙ্গে তিনি চান ছেলে ধরাদের ধরতেও। সেইটা কি করে সম্ভব হয়? চিঠিখানা পড়লেন তো? চোরদের দুধ ধরা পড়লে বা কেউ তার পিছু নিলে কমলাকান্ত বাবুর ছেলে বাঁচবে না। কিন্তু কমলাকান্ত বাবু চান ছেলেকেও বাঁচাতে, আবার অপরাধীদেরও ধরতে। এ অসম্ভব বলে বোধ হচ্ছে। তাহলে তাদের দুধকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, তারপর যেদিন তারা ছেলে ফিরিয়ে দিতে আসবে সেই দিনের জন্য অপেক্ষা করতে হয়। না সতীশবাবু, সেটা আরো অনিশ্চিত। অপরাধীরা বড় চালাক। তারা কবে, কখন, কি উপায়ে ছেলে ফিরিয়ে দেবে সেসব কিছুই জানায়নি। হয়তো তারা বকশিস দিয়ে পথের কোনো লোককে ডেকে কমলাকান্তবাবুর ঠিকানায় তার ছেলেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তাকে গ্রেপ্তার করে আমাদের কোনো লাভ হবে না। যদি আমাদের কিছু করতেই হয় তবে কাল
অর্থাৎ 15 তারিখেই করতে হবে। তাহলে অপরাধীদের দুধ ধরা পড়বে, কমলাকান্ত বাবুর লক্ষ টাকা বাঁচবে, কিন্তু তার ছেলেকে রক্ষা করবে কে? মাথা খাটালে পৃথিবীর যে কোনো বিপদ থেকে উদ্ধার লাভের উপায় আবিষ্কার করা যায়। একটু সবুর করুন সতীশবাবু, আগে চা আসুক, প্রাণ মন স্নিগ্ধ হোক, তারপর চায়ের পেয়ালায় তুমুল তরঙ্গ তুলতে কতক্ষণ। ওরে মধু, চা। যথাসময়ে চা এলো। একটা পেয়ালা তুলে নিয়ে এক চুমুক পান করে হেমন্ত বলল, বাঁচলুম। সকালবেলা দুর্জয়গড়ের চা পান করে দেহের অবস্থা কি কাহিলি হয়ে পড়েছিল। সে কি মশাই, রাজবাড়ির চায়ের নিন্দা? বাবা, মশাই কি সন্দেহ করেন নাকি যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চা তৈরি হয় কেবল ওই রাজরাজরাদের বাড়িতেই? মোটেই নয়, হ্যাঁ, মোটেই নয়। দামি আর খাঁটি চায়না টিপটে ঐশ্বর্যের বিজ্ঞাপন থাকতে পারে, কিন্তু সুস্বাদু চা যে থাকবেই এমন কোনো বাধা আইন নেই। চা যে সে হাতে তৈরি হয় না সতীশবাবু। ভালো চা তৈরি করার সঙ্গে হারমোনিয়াম বাজানোর তুলনা চলে? ও দুটোই যেমন সহজ তেমনি কঠিন। দুই ক্ষেত্রেই গুণী মেলে 100 জনে 1 জন। আর আমার মধু হচ্ছে 1 নম্বরের চা কর। আপাতত আপনার চায়ের ওপরে এই বক্তৃতাটা বন্ধ করলে ভালো হয় না? চায়ের শেষ চুমুক মেরে ইজি চেয়ারে হেলে পড়ে হেমন্ত অর্ধমুদিত নেত্রে বলল, আরে ব্যস্ত কেন হচ্ছেন সতীশবাবু? আমার মুখে বাক্যধারা ঝরছে বটে, কিন্তু মস্তিষ্কের ভেতর উথলে উঠছে চিন্তার তরঙ্গমালা। আমরা পুলিশ, প্রমাণ চাই। প্রমাণ বেশ দিচ্ছি। কাল রাত 10টার সময় টালিগঞ্জ রেলওয়ে ব্রিজের ওপর ছেলেচোরদের দূত আসবে। আগে হ্যাঁ, কমলাকান্তবাবুর লোক তার হাতে 1,00,000 টাকার নোট সমর্পণ করবে। তারপর আমাদের অর্থাৎ পুলিশের চর যাবে তার পিছনে পিছনে। ধ্যাৎ, পর্বতের মৌসিক প্রসব, চোরেদের চিঠিতে কি লেখা আছে তা আমি ভুলিনি মশাই, ভুলিনি। পুলিশের চর এমনভাবে দূতের পেছনে যাবে যে সে একটুও সন্দেহ করতে পারবে না। দূত যদি অন্ধ আর নির্বোধ না হয়, তাহলে সে ঠিক ধরতে পারবে কে তার পিছু নিয়েছে। ধরতে পারবে না। এখানে আপনারা বিলিতি পুলিশের পদ্ধতি অবলম্বন করুন। পদ্ধতিটা কি শুনি? রাত 10টার ঢের আগে ঘটনাস্থলের চারিদিকে তফাতে তফাতে দলে দলে গুপ্তচর ঘোরাফেরা করবে। মনে রাখবেন, 5-10 জনের কাজ নয় কিন্তু। তারপর যথাসময়ে চোরেদের দূত আসবে, টাকা নেবে, সস্থানের দিকে প্রস্থান করবে। দূর থেকে তাকে অনুসরণ করবে আমাদের প্রথম চর। হ্যাঁ, দূতের লক্ষ্য নিশ্চয়ই তার উপর পড়বে, পড়ুক না, ক্ষতি নেই। আমাদের প্রথম চর খানিকে গিয়েই দেখতে পাবে আরেকজন নতুন লোককে, অর্থাৎ আমাদের দ্বিতীয় চরকে। প্রথম চর দ্বিতীয়কে ইঙ্গিতে দূতকে দেখিয়ে দিয়ে নিজে পিছিয়ে পড়বে বা অন্যদিকে চলে যাবে। চোরদের দূত সেটা দেখে ভাববে যে সে মিছেই সন্দেহ করেছিল। ওদিকে আমাদের দ্বিতীয় চর কতকটা পথ পার হয়েই পাবে আমাদের তৃতীয় চরকে। তখন সেও তৃতীয়ের উপর কার্যভার দিয়ে নিজে সরে পড়বে। এইভাবে তৃতীয়ের পর চতুর্থ, তারপর দরকার হলে পঞ্চম বা ষষ্ঠ চর চোরেদের দূতের পিছু নিলে সে কিছুই সন্দেহ করতে পারবে না। বাহ, চমৎকার পদ্ধতি তো। কিন্তু তারপর আমাদের আপাতত জানা দরকার কেবল চোরেদের কলকাতার আস্তানাটা। এখনই কারুকে গ্রেপ্তার করা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ চোরেদের কবলে আছে 3-3টে বালক। তারা যে কলকাতায় নেই এটা আমরা জানি। আগে তাদের ঠিকানাটা বের করি, তারপর অন্য কথা। কলকাতায় চোর ধরতে গিয়ে যদি তাদের মরণের মুখে এগিয়ে দিই, তাহলে আমাদের অনুতাপ করতে হবে। কাল গেছে 15 তারিখ। রাত 10টার সময় টালিগঞ্জে নিশ্চয়ই একটা কিছু রোমাঞ্চকর নাট্যাভিনয় হয়ে গেছে। খবরটা জানবার জন্য উৎসুক হয়ে আছে মন। সতীশবাবু কাল রাতেই খবর দিতে আসবার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হেমন্ত রাজি হয়নি। সে বলেছে, না না, আপনি হয়তো আসবেন সেই রাত 12টার সময়। কোনো দরকার নেই। আপনার খবরের চেয়ে আমি আমার ঘুমকে অনেক বেশি মূল্যবান মনে করি মশাই। রাতের পর সকাল আছে, এর মধ্যেই খবরটা বাসি হয়ে যাবে না নিশ্চয়ই। যথাসময় শয্যাত্যাগ, আহার ও নিদ্রা, হেমন্ত সাধ্যমতো এ নিয়ম রক্ষা করবার চেষ্টা করত।
অথচ জরুরি কাজের চাপ পড়লে তাকেই দেখেছি 2-3 রাত্রি বিনা নিদ্রায় অনায়াসেই কাটিয়ে দিতে। সে বলতো, শোনো, নিয়ম মেনে শরীর ধর্ম পালন করি বলেই আমার দেহের মধ্যে সঞ্চিত আছে রিজার্ভ শক্তি। আর যারা অনিয়মের মধ্যেই জীবন কাটায় তাদের দেহে কেবল রোগ এসে বাসা বাঁধে না, তারা এই রিজার্ভ শক্তি থেকেও বঞ্চিত হয়। সকালে বসে হেমন্তর সঙ্গে গল্প করছিল। হেমন্ত বলছিল, মানুষের জীবনে দৈবের প্রভাব যে কতখানি আমরা কেউই সেটা ভেবে দেখবার চেষ্টা করি না। কয়েকটা দৃষ্টান্ত দিই, দেখো। প্রথমে ধরো আলেকজান্ডার দি গ্রেটের কথা। তিনি মারা গিয়েছিলেন যৌবনেই। অল্প বয়সে সিংহাসন পেয়েছিলেন বলে হাতে পেলেন অসীম ক্ষমতা। তার পিতার হাতে তৈরি সুশিক্ষিত সৈন্যদল। তার পিতা রাজা ফিলিপ অসময়ে দৈবগতিকে গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দেন। সে সময় তিনি যদি হঠাৎ মারা না যেতেন, যদি বৃদ্ধ বয়স পর্যন্ত রাজ্য চালনা করতেন, তাহলে আলেকজান্ডার কখনো দিগ্বিজয়ী নাম কেনার অবসর পেতেন কিনা সন্দেহ। ভেবে দেখো বিলাতের বালক কবি চ্যাটার্টনের কথা। সবাই বলে দরিদ্রের ঘরে না জন্মালে তিনি তখনকার ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি হতে পারতেন। পৃথিবীর অনেক কবি ধনী বা রাজার কৃপাদৃষ্টি লাভ করে লক্ষ্মীকে প্রসন্ন করে সরস্বতীর সেবা করে গেছেন, কিন্তু সেই ক্ষেত্রেও চ্যাটার্টন দৈবের সাহায্য লাভ করেননি। ফলে অনাহারের জ্বালা সইতে না পেরে বালক বয়সেই তিনি করলেন আত্মহত্যা। অত বড় প্রতিভার ফুল শুকিয়ে গেল ফোটার আগেই। তারপর রোম সাম্রাজ্যের সম্রাজ্ঞী থিওডোরার কথা মনে করো। তিনি তো ছিলেন অজানা অনামা বংশের মেয়ে, পথের ধুলোয় পড়ে তার দিন কাটত। কিন্তু দৈবের মহিমায় হঠাৎ একদিন সম্রাটের সুনজরে পড়ে সেই থিওডোরাই হলেন সম্রাজ্ঞী। এমন কত আর নাম করব। প্রবীণ, আর যাদের তুমি নিম্ন শ্রেণীর অপরাধী বলে জানো, খোঁজ নিলে দেখবে তাদের অনেকেই হয়তো দৈবের হাতের খেলনা হয়ে এমন ঘৃণ্য নাম কিনেছে। দৈবগতিকে তাদের অজ্ঞাতসারেই তারা যদি একটি বিশেষ ঘটনার আবর্তের মধ্যে গিয়ে না পড়ত, তাহলে আজ তারা বাস করতে পারত সমাজের উচ্চ স্তরেই। আবার দেখো, আমাদের দলের অনেকেই বিখ্যাত ডিটেকটিভ হয়ে ওঠে, খুব রহস্যময় মামলারও কিনারা করে ফেলে, কিন্তু তারও মূলে থাকে দৈবের খেলায়। আপাতত আমরা যে মামলাটা হাতে নিয়েছি, এখনো সেটার কোনো কিনারা হয়নি বটে, কিন্তু এখনই দৈব আমাদের সহায় হয়েছে। তুমি সাংকেতিক শব্দে লেখা সেই বিজ্ঞাপনটার কথা বলছো বোধহয়। হ্যাঁ, এ মামলায় সেইটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দৈব যদি আমার সহায় হয়ে ওই সূত্রটা এগিয়ে না দিত, তাহলে আমি এই মামলার কিনারা করবার কোনো আশাই করতে পারতাম না। খালি বুদ্ধি আর তীক্ষ্ণ দৃষ্টি থাকলে হয় না রবিন, সে সঙ্গে চাই দৈবের দয়া। তুমি দেখে নিও, এ মামলার অপরাধীর বিরুদ্ধে প্রধান প্রমাণ হবে সেই সাংকেতিক বিজ্ঞাপনটাই। অপরাধী যে ধরা পড়বে সে বিষয়ে তোমার কোনো সন্দেহই নেই? এক তিলও না। যে কোনো দেশের পুলিশের দপ্তর দেখলে তুমি আর একটা সত্য কথা জানতে পারবে। কি? এই অতিরিক্ত চালাকি দেখাতে গিয়ে আজ পর্যন্ত কত বড় বড় অপরাধী যে পুলিশের হাতে সমর্পণ করতে বাধ্য হয়েছে তার ঠিক নেই। ধরো এই ছেলে চোরের কথা। ডাকঘরের সাহায্য নিলে আমাদের পক্ষে আজ একে আবিষ্কার করা অসম্ভব হতো। ডাকের চিঠিতেও সে সাংকেতিক শব্দ ব্যবহার করতে পারত। সে চিঠি ভুল ঠিকানায় গেলে বা পুলিশের হাতে পড়লেও খুব সম্ভব কেউ তার পাঠোদ্ধার করবার চেষ্টা করতো না। ঠিক এই সময়ে রাস্তায় মোটর দাঁড়ানোর শব্দ হলো। অনতি বিলম্বে ঘরের ভেতরে এসে দাঁড়ালেন সতীশবাবু। চোখে মুখে তার হাসির উচ্ছ্বাস। কি মশাই, খবর কি? কেল্লা ফতে। কেল্লা ফতে? কিরকম? আপনি কি আসল আসামিকেও ধরে ফেলেছেন? পাগল, নিজের দিক না সামলে ভীমরুলের চাকে হাত দি কখনো? তবে তাদের আড্ডা আবিষ্কার করেছি। সেই বলুন, কি করে? আপনার ফন্দিটা কাজে লাগিয়ে। হেমন্তবাবু, এমনই নব নব উন্মেষশালিনী বুদ্ধি দেখিয়েই তো আপনি আমাকে মুগ্ধ করে রেখেছেন। আপনার ফন্দিটা কাজ করেছে ঘড়ির কাঁটার মতো। চোরেদের দুধ কোনো সন্দেহই করতে পারেনি। বাহ, তবে ফন্দিটা আমার নয় সতীশবাবু, ওটা আমি বিলাত থেকে শিখে এসেছি। কিন্তু সে কথা যাক, এখন আপনার কথা বলুন। সতীশবাবু টুপি খুলে বসে পড়লেন। বললেন, ওদের দুধ যথাস্থানেই এসেছিল। তারপর সে টাকা নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তারপর আমাদের চর, না চর বললে ঠিক হবে না, চরেরা
চোরেরা তার পিছু নেয়। কোন দিকে যায়? রসা রোড ধরে আসে উত্তর দিকে, তারপর প্রায় রাসবিহারী অ্যাভিনিউ এর মোড়ের কাছে এসে একখানা মস্ত বাড়ির ভিতরে ঢুকে অদৃশ্য হয়। আচ্ছা, তা বাড়িখানার উপর পাহারা বসিয়েছেন তো? নিশ্চয়ই। বাড়িখানার নাম মনসা ম্যানস। বাড়ি থেকে মনে হয় না ভিতরে মানুষ আছে। যে লোকটা এসেছিল সে দেখতে কেমন বলুন তো? রাতে ভালো করে তার চেহারা দেখা যায়নি, তবে সে খুব লম্বা চওড়া, আর তার পোশাক অবাঙালির মতো। আচ্ছা, এইবার গোপনে সন্ধান নিতে হবে যে ও বাড়িতে কে থাকে। তারপর টেলিফোনের ঘন্টা বেজে উঠল। নিজের কথা অসমাপ্ত রেখেই হেমন্ত উঠে গিয়ে রিসিভার নিয়ে মুহূর্ত পরে মুখ ফিরিয়ে বললে, সতীশবাবু থানা থেকে আপনাকে ডাকছে। সতীশবাবু রিসিভার নিয়ে বললে, হ্যালো, আমি কি বললে? হ্যাঁ, বলো কি? তিনি অভিভূতের মতো আরো খানিকক্ষণ থানার কথা শুনলেন। তারপর বদ্ধ স্বরে আচ্ছা বলে রিসিভারটা রেখে দিয়ে যখন আবার আমাদের কাছে এসে দাঁড়ালেন, তখন তার চোখের আলো নিভে গেছে এবং ভাবভঙ্গি একেবারে অবসন্নের মতো। হেমন্তবাবু, খাঁচা খালি, পাখি নেই। পাখি নেই? উড়লো কখন? আরে মশাই, পাখি ধরতে গিয়েছিলাম আমরা খালি খাঁচায়। আজ সকালে আমাদের চর খবর নিয়ে জেনেছে যে মনসা ম্যানসন হচ্ছে ভাড়াটে বাড়ি, কিন্তু আজ 3 মাস ধরে খালি পড়ে আছে। অর্থাৎ চোরেদের দূত সদর দিয়ে বাড়ির ভেতরে ঢুকে খিড়কির দরজা দিয়ে সরে পড়েছে, কেমন? এই তো? ঠিক তাই। আমাদের কাদা ঘেঁটে মরাই সার হলো। হুস! সর্দারজি, সাব্বাস সাব্বাস। সর্দার? সর্দার আবার কে? এই ছেলে চোরদের সর্দার আর কি। বাহাদুর বটে সে। আমাদের এত শেয়ালের পরামর্শ, এত তোড়জোড়, এত ছুটোছুটি, সাফল্যের লাফালাফি, কালনেমির লঙ্কা ভাগ, তার এক ছেলে ভোলানো সহজ চালে সব ব্যর্থ হয়ে গেল। শত্রুর চেয়ে নিজেদের বেশি বুদ্ধিমান মনে করার শাস্তি হচ্ছে এই। আমি মানস নেত্রে বেশ দেখতে পাচ্ছি। আমাদের বোকামির দৌড় দেখে সর্দারজি মহা কৌতুক হাস্যে উচ্ছ্বসিত হয়ে 2 হাতে পেট চেপে কার্পেটের উপর গড়াগড়ি খাচ্ছেন। হাসো সর্দারজি, হাসো হাসো। আমি স্বীকার করছি আমরা গর্দভের নিকটাত্মীয়, আমরা হেরে ভূত। সতীশবাবু এবার বিরক্ত হয়ে উঠলেন। থামুন মশাই, থামুন। এটা ঠাট্টা তামাশার বিষয় নয়। গোয়েন্দাগিরি হচ্ছে একটা বড় রকমের স্পোর্ট, বুঝলেন? পরাজয়কে আমি হাসি মুখেই গ্রহণ করতে পারি। যে কখনো পরাজিতই হয়নি সে বিজয় গৌরবেরও যথার্থ মর্যাদা বুঝতে পারে না। খেলা? বেশ, কেমন খেলোয়াড় কে দেখা যাবে। আপনার ওই সর্দারজি এখনো টের পাননি যে আমাদের হাতের তাস এখনো ফুরিয়ে যায়নি। দেখি টেক্কা মারে কে। সতীশবাবুর এই কথা শুনে হেমন্ত হঠাৎ গম্ভীর হয়ে উঠল। বলল, আমাদের হাতে এখনো কি কি তাস আছে মশাই? নতুন কোনো তাস পেয়েছেন নাকি? নিশ্চয়ই, সে খবরটাও আজ দিতে এসেছি। জবর খবর। বলেন কি বলেন কি? ঝাড়ুন আপনার জবর খবরে ঝুলি। হেমন্তর উৎসাহ দেখে সতীশবাবুর ম্লান ভাবটা মুছে গেল ধীরে ধীরে। তিনি বললেন, এই খবরটা যে পেয়েছি তারও মূলে আছেন আপনি, কারণ এদিকেও আপনি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ও হো, বুঝেছি। না না, বোঝেননি। নিশ্চয়ই বুঝেছি। কি করে বুঝলেন? অনুমানে। কি বুঝেছেন? ক্যানিং এর এক মাঝির খোঁজ পেয়েছেন? ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। জানি কলকাতায় পাখির খাঁচা যখন খালি তখন জবর খবর আসতে পারে কেবল ক্যানিং থেকেই। খবরটা পেয়েছি কাল রাতেই। এবার খবরটা শুনি। পুলিশ খোঁজাখুঁজি করে জলিল নামে এক বুড়ো মাঝিকে বার করেছে। সে নাকি আজ 3 মাসের ভিতরে 4 বার এক দল লোককে নিয়ে সমুদ্রের মুখে জামিরা নদীর একটা দ্বীপে পৌঁছে দিয়ে এসেছে।
আবার আসবার সময় ওই দ্বীপ থেকেও যাত্রী তুলে এনেছে। তারা যে সন্দেহজনক ব্যক্তি এটা কেন মনে করছেন? তারও কারণ আছে। প্রথমত জলিল বলে ও অঞ্চলে সে আগেও গিয়েছে, কিন্তু ওই দ্বীপে যে মানুষ থাকে এটা তার জানা ছিল না। আর দ্বিতীয়ত লোকগুলো যতবার গিয়েছে এসেছে ততবারই তাকে প্রচুর বকশিস দিয়ে বলেছে তাদের কথা সে যেন আর কারুর কাছে প্রকাশ না করে। এটা কি সন্দেহজনক নয়? তবে এ প্রমাণ সন্দেহজনক হলেও খুব বেশি সন্তোষজনক নয়। শুনুন, আরও আছে। গত 2রা তারিখে দুর্জয়গড়ের যুবরাজ হারিয়ে গেছেন এ কথা মনে আছে তো? 3রা তারিখের খুব ভোরে, অর্থাৎ সূর্যোদয়ের আগেই 4 জন লোক জামিরা নদীর ওই দ্বীপে যাওয়ার জন্য জলিলের নৌকো ভাড়া করে। তাদের সঙ্গে ছিল একটি 4 বছর বয়সের সুন্দর শিশু। জলিল বলে শিশুটি ঘুমোচ্ছিল। সারা পথ সে তার সাড়া পায়নি। নৌকোর ভিতরেই তাকে লেপ চাপা দিয়ে শুইয়ে রাখা হয়েছিল। নৌকোর যাত্রীরা জলিলকে বলেছিল শিশু অসুস্থ, কিন্তু আমার বিশ্বাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল কোনো রকম ঔষধ প্রয়োগে। কি বলেন হেমন্তবাবু, ওই শিশুই যে দুর্জয়গড়ের যুবরাজ, এ কথা কি আপনার মনে লাগে? হেমন্তের মুখের ভাবান্তর হল না। সে মিনিট 3 স্থির হয়ে বসে রইল, নিবাত নিষ্কম্প দ্বীপ শিখার মতো। তারপর আচম্বিতে আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে সতীশবাবুর একখানা হাত সজোরে চেপে ধরল। উঠুন উঠুন, এবার চাই অ্যাকশন। সতীশবাবু আর্তস্বরে বললেন, আরে মশাই, হাত ছাড়ুন। হাতটা ছাড়ুন, গেল যে। ও, হাতখানার দফা রফা হলো যে একেবারে। হেমন্ত তাড়াতাড়ি সতীশবাবুর হাত ছেড়ে দিল। সতীশবাবু হাতখানা ঝাড়তে ঝাড়তে বললেন, ওহ, আপনারা 2 বন্ধু যে ভদ্র গুন্ডা তা আমি জানি মশাই, জানি। কুস্তিতে বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তাও খবরের কাগজে পড়েছি। কিন্তু যত তাল আমার ওপরে কেন বাবু? হ্যাঁ, আমি কি জামিরা নদীর মোহনদ্বীপের ছেলে ধরা? কি রবিন বাবু, মুখ টিপে টিপে হাসা হচ্ছে যে বড়? হ্যাঁ, আপনিও এগিয়ে আসুন না। অ্যাকশন বলে গর্জন করে আমার আর একখানা হাত ভেঙে দিন। আমি হেসে ফেলে বললুম, সেই অভিপ্রায় আমার আছে বলে মনে হচ্ছে না। হেমন্ত লজ্জিত মুখে বলল, আহা, ক্ষমা করবেন সতীশবাবু, মনের আবেগটা হাত দিয়ে বেরিয়ে গেল আসলে। ওহ বাপ রে বাপ, ভবিষ্যতে মনের আবেগ মনের মধ্যে চেপে রাখলে বাধিত হব। হ্যাঁ, এখন কি বলতে চান বলুন, কিন্তু কাছে আসবেন না, আপনি উত্তেজিত হয়েছেন। মশাই, আজই মোহনদ্বীপের দিকে নৌকো ভাসাতে হবে। সতীশবাবু একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, তা হয় না হেমন্তবাবু। কেন হয় না? কেবল যে যাত্রার আয়োজন করতে হবে তা তো নয়, আমার হাতে আরও গুরুতর কাজ আছে। সেগুলোর ব্যবস্থা না করে আমার কলকাতা ছাড়াটা অসম্ভব। ও, তবে কবে যেতে পারবেন? চেষ্টা করলে কাল যেতে পারি। বেশ, তাই। কিন্তু সঙ্গে বেশি লোকজন নেবেন না। যাচ্ছি বাঘের বাসায়, বেশি লোকজন নেব না মানেটা কি? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শত্রুদেরও তো চর থাকতে পারে, তারাও যে আমাদের উপরে নজর রাখছে না এ কথা বলা যায় না। আর একটা বিপুল জনতা যদি ক্যানিংয়ের উপর ভেঙে পড়ে, তাহলে মোহনদ্বীপেও গিয়ে দেখব যে পাখিরা বাসা ছেড়ে উড়ে পালিয়েছে। সে কথা সত্যি, কিন্তু দলে হালকা হয়েও সেখানে যাওয়া তো নিরাপদ নয়। কে জানে তারা কত লোক সেখানে রয়েছে। ভারে কাটার চেয়ে ধারে কাটা ভালো। আমরা কাল রাতের অন্ধকারে গা ঢেকে 12 লোক মিলে 2খানা নৌকো চেপে যাত্রা করব। আপনি সেই ব্যবস্থা করুন। সঙ্গে যাদের নেবেন তারা যেন বাছা বাছা হয়। আর হ্যাঁ, অবশ্যই সকলকেই সশস্ত্র হয়ে যেতে হবে। কিন্তু চাকর বামুনও তো নিয়ে যাওয়া দরকার। আমাদের কাজ করবে কে? চাকর বামুন? খেপেছেন নাকি? আমরা নিজেরাই হব নিজেদের চাকর। আর রান্নার ভার তো নেবে রবিন। রবিন বাবু? উনি তো কবি, খালি কলম নাড়েন। হাতাখুন্তি নাড়বার শক্তি ওর আছে নাকি? কোনো ভয় নেই সতীশবাবু। হাতাখুন্তি নেড়ে রবিন যে হাঁড়ি করার ভেতর বস্তুহীন কবিতা রচনার চেষ্টা করবে না সে কথা আমি জোর গলায় বলতে পারি। রবিনকে আপনি চেনেন না বলেই এত কথা ভাবছেন, কিন্তু ও খালি গোলাপ ফুল দেখে গোলাপি ছড়া বাঁধে না।
কুমড়ো ফুল চয়ন করে বেসন সহযোগে ফুলুরি বানাতেও কম ওস্তাদ নয়। ও বোধহয় সাভ্রষ্ট দ্রৌপদী, বুঝলেন, পুরুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছে মর্তধামে। হ্যাঁ রবীনবাবু, এসব কি সত্যি? হরি আর হরের মতো আপনিও কি একসঙ্গে ওই কবি আর কুক? হেমন্তের অত্যুক্তির কথা ছেড়ে দিন, ওর জীবনের সেরা আনন্দ হচ্ছে আমাকে নিয়ে রঙ্গব্যঙ্গ করা। কিন্তু কবি আর লেখকরা যে রাঁধতে জানেন না, আপনার এমন বিশ্বাস হলো কেন? ফ্রান্সের বিখ্যাত লেখক আলেকজান্ডার ডুমার নাম শুনেছেন? ওই যিনি মন্টি ক্রিস্টো আর থ্রি মাস্কেটিয়ার্স লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি। তার এক হাতে থাকতো কলম আর এক হাতে হাতা। একই সঙ্গে তিনি মনের আর দেহের প্রথম শ্রেণীর খোরাক জোগাতে পারতেন। ঠিক এই সময় আবার একখানা মোটর আমাদের বাড়ির দরজায় এসে থামল। তারপরই দ্রুতপদে ঘরের ভেতর প্রবেশ করলেন মিস্টার গাঙ্গুলি, দৃষ্টি উদ্ভ্রান্ত। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি, আপনার মুখ চোখ অমন ধারা কেন? আপনাকে আমি চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি কিনা এখানে বসে ষড়যন্ত্র করছেন। ভুল হলো মিস্টার গাঙ্গুলি, পুলিশ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র ধরে। কিন্তু আপনাকে দেখে যে বিপদগ্রস্ত বলে মনে হচ্ছে। গাঙ্গুলি একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন, আরে বিপদ বলে বিপদ, ওদিকে মহারাজ বাহাদুর তো মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। কেন কেন? হেমন্ত বাবু, শেষটায় আপনার কথাটাই সত্যি হলো। আমার কথা সত্যি হলো? সে আবার কি? চোর বেটারা 15 লক্ষ টাকা দাবি করে মহারাজ বাহাদুরকে বিষম এক পত্রাঘাত করেছে। বেটারা খালি চোর নয়, গুন্ডা, খুনে, ডাকু। কি সর্বনাশ! হেমন্ত কোনো রকম বিস্ময় প্রকাশ করল না, খালি বলল, চিঠিখানা কোথায়? এই আমার কাছে। গাঙ্গুলি পকেট থেকে পত্র বার করে হেমন্তের হাতে দিলেন। হেমন্ত চেঁচিয়ে ইংরেজিতে টাইপ করা যে চিঠিখানা পড়ল, তার বাংলা মানে দাঁড়ায় এই: মহারাজা বাহাদুর, যুবরাজকে যদি ফেরত চান তাহলে আগামী 24 তারিখে আমাদের দূতের হাতে 15 লক্ষ টাকা অর্পণ করবেন। 24 তারিখে রাত্রি ঠিক 12টার সময় গড়িয়াহাটা লেকের লেক ক্লাবের পিছনকার রাস্তায় আমাদের দূত অপেক্ষা করবে। কিন্তু সাবধান, যদি পুলিশে খবর দেন কিংবা আমাদের দূতকে ধরবার বা তার পিছনে আসবার চেষ্টা করেন, তাহলে আমরা যুবরাজকে হত্যা করতে বাধ্য হব। 15 লক্ষ টাকা আমাদের হস্তগত হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে যুবরাজকে অক্ষত অবস্থায় ফিরে পাবেন। আমরা টাকা না পেলে যুবরাজের জীবন আশঙ্কা আছে। প্রায় একই রকম চিঠি, কেবল এখানা ইংরেজিতে লেখা আর টাইপ করা। ও বাবা, এইরকম আরো চিঠি আপনারা পেয়েছেন নাকি? হ্যাঁ, এমনি এক চিঠি লিখে ভয় দেখিয়ে ছেলে ধরার আর শ্যামলপুরের জমিদারের কাছ থেকেও 1 লাখ টাকা নিয়ে গেছে। 1 লাখ টাকা নিয়ে গেছে, আর আপনারা হাত গুটিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলেন। চোরের শর্তগুলো ভুলে যাচ্ছেন কেন? আমাদের কি হাত বার করবার উপায় আছে? তা বটে, তা বটে। একটু গোলমাল করলেই আমার ছেলেকে খুন করবে বলে ভয় দেখায়। তা পারে, বেটারা সব পারে। গুন্ডা, খুনে, ডাকু একেবারে। এই এক চিঠি আমাদের অত বড় মহারাজ বাহাদুরকে একেবারে কাত করে দিয়েছে। আজ 16ই, আর 7 দিন পরে 24। তা মহারাজ কি করবেন ঠিক করেছেন? পুলিশে যখন খবর দিয়েছেন, তার কি টাকা দেওয়ার ইচ্ছে নেই? ইচ্ছে? এক কথায় 15 লক্ষ টাকা জলে দেওয়ার ইচ্ছে আমাদের মহারাজের? বলেন কি মশাই? কিন্তু এখন তাকে দেখলে আপনাদেরও দুঃখ হবে। একসঙ্গে ছেলে হারাবার আর টাকা হারাবার ভয় একেবারে ভেঙে পড়েছেন রাজা বাহাদুর। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। আপনাকে আর সতীশবাবুকে নিয়ে যাওয়ার জন্যই তো আমাকে পাঠিয়ে দিলেন। আমরা যাচ্ছি বটে, কিন্তু পরামর্শ ওই একই হবে। যুবরাজকে বাঁচাতে হলে টাকা দেওয়া ছাড়া উপায় নেই। সতীশবাবুর কথাটা বোধহয় গাঙ্গুলির মনের মতো হলো না। মাথা নেড়ে বললেন, না মশাই, ওই পাপীদের কথায় একদম বিশ্বাস নেই। শেষটায় অতগুলো টাকা হাতিয়েও যুবরাজকে যদি না ছাড়ে, তবু ওদের কথা মতোই কাজ করতে হবে।
ইষ্টকময়ী কলকাতা নগরীর কঠোর বুকের ভিতর থেকে একেবারে এসে পড়েছি নদীর কলসঙ্গীতে জীবন্ত প্রকৃতির কোলে। চিরদিন কাব্যচর্চা করি, এখানে এসে মনে হচ্ছে ফিরে এসেছি যেন স্বদেশে। এর মধ্যে বলবার মতো ঘটনা কিছুই ঘটেনি। যতক্ষণ কলকাতায় ছিলুম, মহারাজা বাহাদুরের হাহুতাশ বাণী বহন করে মিস্টার গাঙ্গুলি এসে আক্রমণ করেছেন বারংবার, এবং কালকের ও আজকের দুপুরের মধ্যে হেমন্তকে বাধ্য হয়ে রাজবাড়িতে ছুটতে হয়েছে 5 বার। মহারাজের কথা কিন্তু সেই একই, হয় 1,05,000 টাকার বিনিময়ে যুবরাজকে ফিরিয়ে আনবার ব্যবস্থা করো, নয় অপরাধীকে গ্রেপ্তার করে যুবরাজকে উদ্ধার করে 25,000 টাকা পুরস্কারের উপরেও আরও 25,000 টাকা পাও। মাঝখানে পড়ে গাঙ্গুলি বেচারার যা অবস্থা হয়েছে তাকে দেখলে দুঃখ হয়। তিনি হচ্ছেন ফিটফাট ব্যক্তি, ইস্ত্রি করা পোশাকের প্রতি ভাঁজটি পর্যন্ত অটুট রেখে চলাফেরা ওঠা বসা করেন পরম সাবধানে, এবং জামার বোতাম ঘরে থাকে সর্বদাই একটা করে টাটকা ফুল। কিন্তু ভীষণ অধীর মহারাজা বাহাদুরের ঘন ঘন হুমকির চোটে দিকবিদিক জ্ঞান হারার মতো দৌড়ঝাঁপ করে মিস্টার গাঙ্গুলির পোশাকের ইস্ত্রি গেছে নষ্ট হয়ে, এবং বোতামের ফুল গিয়েছে কোথায় ছিটকে পড়ে। যতবারই দেখেছি ততবারই তিনি হাঁপাচ্ছেন, এবং এই শীতেও রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলছেন, পাগলা রাজার পাল্লায় পড়ে আত্মারাম বুঝি খাঁচা চারা হয়। এ চাকরি আমার পোষাবে না মশাই, পোষাবে না একদম। যাক, মহারাজার কবল থেকে মুক্তি লাভ করে আমরাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। তাকে কোনো খবর না দিয়েই সরে পড়েছি। কেবল মিস্টার গাঙ্গুলিকে চুপি চুপি বলে এসেছি সতীশবাবু ছুটি পেয়ে চেঞ্জে যাচ্ছেন, তার সঙ্গে আমরাও 2-4 দিনের জন্য হাওয়াটা একটু বদলে আসছি। সেই শুনে গাঙ্গুলি অত্যন্ত দমে গিয়ে বললেন, দুঃসময় আমাকে একলা মহারাজের কপ্পরে পেলে আপনারা পিঠ টান দেবেন? আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? আমাদের ভাববার দরকার নেই। জীবের স্বধর্ম আত্মরক্ষা করা, আপনিও আত্মরক্ষা করুন। আর দুর্জয়গড়ের মামলাটা? মহারাজকে বলুন টাকা দিয়ে যুবরাজকে ফিরিয়ে আনতে। আমরা 2-4 দিন পরে এসেই আসামিকে ধরবার চেষ্টা করব। দেখুন, আসামিদের কথা নিয়ে যদি আপনারা মাথা ঘামাতে চান তো ঘামাবেন, আমার আর সহ্য হচ্ছে না। এই চাকরি আমি ছেড়ে দেবো বাপ, ছেড়ে দেবো আমি চাকরি। গাঙ্গুলি গজগজ করতে করতে চলে গেলেন। যথাসময়ে সদল বলে কলকাতার ধুলো ধোঁয়া ধুমধাড়াক্কা পিছনে ফেলে শহর ছাড়া বিজন পথে এগিয়ে চললুম আমরা। রাত আঁধারে চুপি চুপি কালো জলে ভাসল আমাদের 2 নৌকো। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি, এমনকি আমরা যে কোনো অপ্রীতিকর ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করিনি এই বিষয়েও কিছুমাত্র সন্দেহ নাস্তি। জনতার সাড়া নেই। তীর তরুর মর্মর ছন্দে তাল রেখে বনবাসী বাতাস শোনায় স্নিগ্ধ মাটির আর ঘন সবুজের গন্ধ মাখানো নতুন নতুন গান, এবং নদীর জলসায় জলে জলে দুলে দুলে ওঠে কুল হারানো গীতবীণার তান। কান পেতে শুনলে মনে হয় অনন্ত নীল আকাশও তার লুকিয়ে রাখা নীরব বীণার রন্ধ্রে জাগিয়ে তুলেছে কল্পলোকের কোন মৌন রাগিনীর আলাপ। পৃথিবীর ধুলোর ঠুলিতে যার কান কালা, এ অপূর্ব আলাপ সে শুনতে পায় না। তাই এর মর্ম বোঝে শুধু কবি আর শিশু, ফুলপরি আর পাপিয়া। এই শীতের ঠান্ডা রাতের সঙ্গে আজ পাপিয়ারা ভাব করতে আসেনি। ফুলপরিরাও কোন তীরে, কোন বনে, কোন শিশির ভেজানো বিছানায় ঘুমিয়ে আছে তার ঠিকানা জানি না, কিন্তু আমার মনের ভিতর জাগলো চিরন্তন শিশুর উল্লাস কলরোল। নৌকা চলেছে অন্ধকারের কালো চাদরে গা মুড়ে। দাঁড়ে দাঁড়ে তালে তালে বাজিয়ে চলেছে জল তরঙ্গ বাজনা। দুকুলের কাহিনী ভুলিয়ে সামনে অকুলের ইঙ্গিত জাগিয়ে চলেছে নৌকো। ঘুমের দেশে ঘুম ভাঙানো সঙ্গীতের সুর বুনতে বুনতে। তারপর চাঁদ উঠল দূর বনের ফাঁকে। মনে হলো
পূর্ণ প্রকাশের আগে যেন গাছের ঝিলিমিলির আড়াল থেকে চাঁদ লুকিয়ে লুকিয়ে দেখে নিতে চায় পৃথিবীর উৎসব আসরে আজ কত দর্শকের সমাগম হয়েছে। ছড়িয়ে দিল কে জলে জলে মুঠো মুঠো হীরের কণা। ওপারে নজর চলে না, এপারে দেখা যায় নীল স্বপ্ন মাখানো বন আর বন। কত কত দূর থেকে কোন একলা পথিকের বাঁশের বাঁশির মৃদু মেঠো সুর ভেসে আসে, যেন আমাদের সঙ্গে কথা কইতে। চাঁদ উঠছে উপরে, আরো উপরে। তার মুখে শীতের মেয়ে কুহেলিকার আদর মাখা চুমোর ছোঁয়া। যত রাত হয় নদীর আমোদ বাড়ে তত, তার জলের নূপুর বাজে তত জোরে। দেখতে দেখতে, শুনতে শুনতে অবশেষে জড়িয়ে এলো আমার চোখের পাতা। জামিরা নদী, এটা কি নদী না সমুদ্র? চেষ্টা করে দেখলে বহু দূরে চোখে পড়ে তীরের ক্ষীণ রেখা। কোনো কোনো দিকে তাও নেই, সেখানে অনন্ত আসন জুড়ে বসেছে অসীম শূন্যতা। জলে নেই মাটির রং, সমুদ্রের রঙের আভাসে জল বসন চুবিয়ে জামিরা চাইছে নতুন রঙে রঙিন হতে। জলিল উঠে দাঁড়িয়ে বলল, উই সে দ্বীপ কর্তা, উই সে দ্বীপ। আচ্ছা জলিল, ওই দ্বীপের নাম কি? নাম জানি না তো। জানো না? দ্বীপের নাম নেই। ঝোপ জঙ্গল, বড় বড় গাছ। দ্বীপের দিকে তাকালে আর কিচ্ছু দেখা যায় না, আর কিছু দেখবার আশাও আমরা করিনি। হেমন্ত বলল, ওখানে নৌকো লাগাবার ঘাট আছে? জলিল মাথা নেড়ে জানালো না। তাহলে যারা তোমায় এখানে নিয়ে আসে তারা কোথায় নামে? জলিল আবার মাথা নাড়ে, অর্থাৎ তারও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। তার মানে আমরা যেখানে খুশি নামবো? হ্যাঁ কর্তা। আমাদের নৌকা দুখানা দ্বীপের খুব কাছে এসে পড়ল। সতীশবাবু বললেন, দ্বীপটা কত বড় তাও তো বুঝতে পারছি না। ওই নিবিড় জঙ্গলের ভেতরে আসল জায়গাটা খুঁজে বার করতে কতক্ষণ লাগবে কে জানে। পরপর দুখানা নৌকায় তীরে এসে লাগল। প্রথম নৌকায় ছিলুম আমরা তিনজন, অর্থাৎ আমি, হেমন্ত আর সতীশবাবু। অস্ত্রশস্ত্র, রসদ ও অন্যান্য সমস্ত মাল ঠাসা ছিল আমাদের নৌকাতেই। আর দ্বিতীয় নৌকায় ছিল একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, একজন জমাদার ও 8 জন মিলিটারি পাহারাওয়ালা। তখন অপরাহ্নকাল, চারিদিকে সমুজ্জ্বল সূর্যকিরণ। পথের অভাবে খুব বেশি অসুবিধায় পড়তে হলো না। জঙ্গলের আশপাশ দিয়ে বেশ খানিকটা এগিয়ে পাওয়া গেল একটা মাঠ। লম্বায় চওড়ায় 1/2 মাইলের কম হবে না। চারিদিকে তার উঁচু বনের প্রাচীর, কিন্তু মানুষের চিহ্ন কোথাও নেই। গাছপালায় বাতাসের নিঃশ্বাস আর বনে বনে পাখিদের ডাক ছাড়া একটা অমানসিক নিস্তব্ধতা সর্বত্র এমন একটা অজানা ভাবের সৃষ্টি করেছে যে এ দ্বীপ কখনো মানুষের কণ্ঠ শুনেছে বলে মনে হয় না। সতীশবাবু জমাদারকে ডেকে বললেন, সুজন সিং, যেখান দিয়ে যাচ্ছি ভালো করে চিনে রাখো। কারোর সঙ্গে দেখা না হলে ফিরতে হবে, আবার কারোর সঙ্গে দেখা হলেও অবস্থা গতিকে হয়তো প্রাণ হাতে করে পালাবার দরকার হবে। মাঠের মাঝ বরাবর এসেছি। হেমন্ত হঠাৎ বলে উঠল, আমাদের অদৃষ্ট সুপ্রসন্ন। চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে সতীশবাবু বললেন, হ্যাঁ, কই আমি তো কোথাও আসার ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছি না। হেমন্ত হাত তুলে একদিকে অঙ্গুলি নির্দেশ করল। ওই দেখুন। কি? অনেক দূরে অরণ্যের মাথায় কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে খানিকটা ধোঁয়া ক্রমেই উপর দিকে উঠে যাচ্ছে। দেখতে দেখতে সেখানে জেগে উঠল পুঞ্জ পুঞ্জ ঊর্ধ্বগামী ধূম। ধোঁয়ার জন্ম আগুনে, আর আগুনের জন্ম মানুষের হাতে। কিন্তু দাবানল তো জলে আপনি।
ওটা কি মনে হচ্ছে আপনার, দাবানলের না উনুনের ধোঁয়া? মনে তো হচ্ছে উনুনেরই ধোঁয়া। তবে এগিয়ে চলুন তাড়াতাড়ি। সকলেরই মুখ উত্তেজিত, কিন্তু কেউ কোনো কথা বলল না। নীরবে মাঠের বাকি অংশটা পার হয়ে গভীর এক অরণ্যের ছায়ায় গিয়ে দাঁড়ালুম আমরা। সতীশবাবু বললেন, আবার যে বন এলো। আসুক আসুক, বোন আমাদের বন্ধুর মতো লুকিয়ে রাখবে। এখানে বনের ভিতরে একটা যে স্বাভাবিক পথের মতো রয়েছে। ভালোই হলো, ধোঁয়া দেখছি উত্তর পশ্চিমে, পথটাও গেছে ওদিকে। চলো এগিয়ে চলো। পথ দিয়ে এগোতে এগোতেই মানুষের স্মৃতিচিহ্ন পেলুম। এক জায়গায় পেলুম একটা আধপোড়া বিড়ি, মাঝে মাঝে শুকনো কাদায় মানুষের পায়ের ছাপ। বুঝলুম পথটা ব্যবহৃত হয়। মাইলখানেক অগ্রসর হওয়ার পর হেমন্ত বলল, সতীশবাবু, আর বোধহয় এইভাবেই কোনো নিরাপদ নয়। আপনারা এখানেই অপেক্ষা করুন, আমি ওই বড় বটগাছটায় চড়ে একবার চারিদিকটা দেখে আসি। সে গাছের তলায় গিয়ে জুতো খুলে ফেলল, তারপর উপরে উঠতে লাগল। তখন সূর্য পশ্চিম আকাশের দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছায়া ঘন হয়ে উঠেছে। বেশ কাছ থেকেই শুনলুম কে যেন কাকে চেঁচিয়ে ডাকছে। একবার গাভীর গম্ভীর হাম্বার অব শোনা গেল। খানিক পরে হেমন্ত গাছ থেকে নেমে এলো। বললুম, কি দেখলে হেমন্ত? যা দেখার সব। একটা লম্বা একতলা বাড়ি, ঘর আছে বোধহয় খান 5-6। জনতিনিক লোকও দেখলুম, বেশ লম্বা চওড়া। কারুর চেহারায় বাঙালি কুমোরের গড়া কার্তিকের মতো নয়। বাড়ির ভেতরে নিশ্চয়ই আরও লোক আছে। বাড়িখানা এখান থেকে কত দূরে? খুবই কাছে। অতঃপর আমাদের কি কর্তব্য? হেমন্তের সাড়া পাওয়া গেল না। সে নীরবে একবার বটগাছটার চারপাশ ঘুরে এলো, একবার বনের পথের দিকে তাকিয়ে দেখল, তারপর চুপ করে দাঁড়িয়ে কি ভাবতে লাগলো। সে এমন গম্ভীর ভাব ধারণ করেছে যে আমরা কেউ তাকে ডাকতে ভরসা করলুম না। মিনিট 5-6 এভাবেই কাটল। তারপর হেমন্ত হঠাৎ হাসি মুখে যেন নিজের মনেই বলল, ঠিক ঠিক হয়েছে। কি হয়েছে হেমন্তবাবু? এতক্ষণ কি ভাবছিলেন? আক্রমণের প্ল্যান। প্ল্যান? হ্যাঁ, আমি ভেবে দেখছিলুম রক্তপাত না করে কোন উপায়ে কাজটা হাসিল করা যায়। তাহলে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন? অসম্ভব কি? এটা তো আর ঋষিমুনিদের তপবন নয়, মানুষ বাঘের বাসা। তা ভেবে কি স্থির করলেন? বলি, 8 জন মিলিটারি পুলিশ বন্দুক নিয়ে এই বটগাছটার আড়ালে লুকিয়ে থাকুক, এমনভাবে যেন ওই পথ থেকে কেউ ওদের দেখতে না পায়। বাকি আমরা 6 জন মিলে ওই বাড়ির দিকে এগিয়ে যাই। তারপর রবিন আর আপনাকে নিয়ে আমি একটু তফাতে গিয়ে কোনো ঝোপটোপের মধ্যে লুকিয়ে পড়ব। আর আমাদের বাকি 3 জন আসামিদের বাড়ির কাছে গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করবে। ওদের মধ্যে বিষম সাড়া পড়ে যাবে যখন, তখন আমাদের এই 3 জন লোক পায়ে পায়ে পিছিয়ে পালাবার ভাবভঙ্গি প্রকাশ করবে। তারপর আসামিরা সদল বলে তাড়া করে এলেই আমাদের লোকেরা দ্রুতপদে সত্যই পলায়ন করবে বনের পথে। আর ওরাও তখন নিশ্চয়ই তাদের পিছন পিছন ছুটবে। সংখ্যা মোটে 3 জন দেখে ওরা ভয়ও পাবে না। তারপর আমাদের 3 জন লোক এই বট গাছটা পেরিয়ে অল্প কিছু দূর অগ্রসর হয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে সম্মুখ ফিরে বের করবে তাদের রিভলভার, এবং তাদের মধ্যে একজন বাজাবে হুইসেল। সংকেত শুনে সেই মুহূর্তেই 8 জন মিলিটারি পুলিশ বটগাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়াবে শত্রুদের পিছন দিকে। সামনে 3টে রিভলভার আর পিছনে 8টা বন্দুক। এ দেখেও যদি তারা আত্মসমর্পণ না করে, তাহলে 2-1 বন্দুক রিভলভার ছুঁড়লেই তাদের যুদ্ধের স্বাদ মিটতে দেরি লাগবে না। কি সতীশবাবু, প্ল্যান পছন্দ হচ্ছে তো? পছন্দ হচ্ছে না আবার? এক্ষেত্রে এর চেয়ে নিরাপদ প্ল্যান কল্পনাও করা যায় না। এত তাড়াতাড়ি কি করে যে আপনি ফন্দি আবিষ্কার করেন আমি তো মশাই বুঝতেই পারি না। ধন্যী মানুষ আপনি, জিনিয়াস। আর আমরা ঝোপের ভিতরে লুকিয়ে বসে বসে কি করব হেমন্ত? তোমার গল্প শুনবো না মোসাদের ঐকতান শুনবো? দুটোর একটাও না রবিনবাবু। শত্রুরা যেই আমাদের লোকের পিছনে তাড়া করে বনের ভিতরে ঢুকবে,
আমরাও অমনি ঝোপ থেকে বেরিয়ে ঢুকে পড়ব ওদের বাড়ির অন্দরে। যদি ওদের দলে 2-3 জন লোক তখনও সেখানে থাকে, তাহলেও আমাদের 3টে রিভলভারের সামনে ওরা পোষ নামেনি পারবে না। তারপর আমরা খুঁজে দেখব কোথায় বন্দী হয়ে আছে কলকাতার হারিয়ে যাওয়া 3টি ছেলে। কিন্তু ওদের দলকে বনের ভিতরে গ্রেপ্তার করার পরেও তো বন্দীদের উদ্ধার করা যেতে পারে। রবিন, সাবধানের মার নেই। ধরো শত্রুদের সবাই হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে না, গোলমাল দেখে ভয় পেয়ে তারা যদি বন্দীদের নিয়ে বনের ভেতর কোনো গুপ্ত স্থানে পালিয়ে যায়, তখন আমরা কি করব? সাবাস হেমন্ত, এইটুকু সময়ের মধ্যে তুমি সব দিক ভেবে নিয়েছো। ভাবতে হয় ভায়া, ভাবতে হয়। মস্তিষ্ককে যে যথাসময় কাজে লাগাতে পারে না, তাকেই তো পড়তে হয় পদে পদে বিপদে। নাও নাও, আর কথা নয়, সবাই প্রস্তুত হও। আমরা 3 জনে একটা ঝোপ বেছে নিয়ে তার ভিতরে বসে দেখলুম সামনেই সাদা কলি দেওয়া একখানা একতলা বাড়ি। দেখলেই বোঝা যায় বাড়িখানা নতুন। বাড়ির সদর দরজার চৌকাঠের উপরে একজন হৃষ্টপুষ্ট লোক বসে হুঁকো টানছে। তার একটু তফাতেই আর একটা লোক গাভীর দুগ্ধ দহন করছে। বাড়ির সামনে একটুখানি চাতালের মতো জায়গা, সেখানে 4 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছে। হেমন্ত ঠিকই বলেছে, এদের কারুর চেহারাই কার্তিকের মতো নয়, বরং স্মরণ করিয়ে দেয় দুর্গা প্রতিমার মহিষাসুরকে। তাদের জন্তিনেককে মনে হলো অবাঙালি বলে। অনতি বিলম্বেই আমাদের 3 জন লোক বনের ভেতর থেকে আত্মপ্রকাশ করল। দৃষ্টি আকর্ষণ করবার জন্য তাদের চেষ্টাও করতে হলো না। তারা বাইরে আসবা মাত্রই সদর দরজার লোকটা বিস্ময়ে হুঁকোটা পাশে রেখে দিয়ে দাঁড়িয়ে উঠে হেঁড়ে গলায় হাঁকল, আমাদের লোকেরা দাঁড়িয়ে পড়ল। শত্রুদের অন্যান্য লোকেরাও সচকিত দৃষ্টিতে 2-1 মুহূর্ত এমনভাবে তাকিয়ে রইল যেন আগন্তুকেরা আকাশ থেকে খসে পড়া মানুষ। আমাদের লোকেরা জড়সড় হয়ে পিছুতে লাগলো পায়ে পায়ে। তারপরেই উঠল মহা হইচই। বাড়ির ভিতর থেকে আরো 4 জন লোক ছুটে এলো। তাদের মধ্যে একজনের চেহারা একেবারে জমদূতের মতো, যেমন ঢ্যাঙা তেমনি চওড়া। আমাদের লোকেরা যেন প্রাণের ভয়েই বনের ভেতর অদৃশ্য হল। চাতালের উপরে কতগুলি ছোট বড় কাটা বাঁশ পড়েছিল। শত্রুরা টপাটপ সেই বাঁশগুলো তুলে নিয়ে মার মূর্তি হয়ে গর্জন করতে করতে ছুটে গিয়ে ঢুকল বনের ভেতরে। হেমন্ত হাসি মুখে বলল, বিনা রিহার্সেলেই তো দেখছি আমাদের লোকেরা প্রথম শ্রেণীর অভিনয় করছে। এখন শেষ রক্ষা করতে পারলেই হয়। কোনো ভয় নেই হেমন্ত বাবু, সঙ্গে যাদের এনেছি তারা হচ্ছে বহু যুদ্ধ জয়ী বীর। কিন্তু এইবারে আমরা কি বেরিয়ে পড়ব? না, আরো মিনিট 2 অপেক্ষা করা যাক। মিনিট 2 কাটল। তারপর হেমন্ত বলল, আসুন, সৈন্যহীন রণক্ষেত্রে এবারে আমাদের বীরত্ব দেখাবার পালা। এত গোলমালেও বাড়ি থেকে যখন আর কেউ বেরোলো না, তখন নিশ্চয়ই পথ সাফ। তবু রিভলভারগুলো হাতে নেওয়া ভালো। সামনের জমিটা পার হলুম। গাভীটা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। বোধহয় আমাদের মতন ভদ্র চেহারা এই অঞ্চলে সে আর কখনো দেখেনি। বাড়ির ভিতরে জনপ্রাণীর সাড়া নেই। 5খানা ঘর, সব ঘরের দরজা খোলা। প্রত্যেক ঘরেই ঢুকলুম, কোথাও কেউ নেই। হেমন্ত বারান্দায় বেরিয়ে এসে মাথা চুলকোতে চুলকোতে বলল, ব্যাপারটা বুঝতে পারছি না তো। এমন সময় হঠাৎ শোনা গেল শিশুর অস্পষ্ট কান্না। সতীশবাবু চমকে বললেন, ছেলে কাঁদে কোথায়? আমি দৌড়ে দালানের এক কোণে গিয়ে দেখলুম মেঝের উপরে রয়েছে একটা মস্ত চৌকোনা সমতল লোহার দরজা। হাঁটু গেড়ে বসে হেঁট হয়ে দরজায় কান পেতে বললুম, এইখানে এইখানে এরই তলা থেকে কান্নার আওয়াজ আসছে। দরজার উপরে আঘাত করে বুঝলুম
পুরো লোহার পাত পিঠে তৈরি, প্রকাণ্ড কড়ায় প্রকাণ্ড কুলুপ লাগানো। হতাশ স্বরে বললুম, এই কুলুপ ভাঙা অসম্ভব। এবারে ভিতর থেকে কান্না জাগলো একাধিক শিশু কণ্ঠের। সকাতরে একজন কাঁদছে। সতীশবাবু দু কানে হাত চাপা দিয়ে বললেন, দিন রাত এই কান্না শুনতে শুনতে এরা এখানে বাস করছে। কি পাষণ্ড! হেমন্ত দরজার উপরে সজোরে ৮-১০ বার পদাঘাত করল। দরজা ঝনঝন করে বেজে উঠল। আমি বললুম, বৃথা চেষ্টা হেমন্ত। এই গুন্ডাগুলো ধরা পড়লে তবেই চাবি দিয়ে এই দরজা খোলা যাবে। কি বলছো রবিন? এখনো তো বনের ভেতর থেকে কোনোই শব্দ পাচ্ছি না। যদি ওরা পালিয়ে যায় তাহলেও কি আমরা এই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অভাগা শিশুদের কান্না শুনবো? তাছাড়া আর কি উপায়? উপায় আমার এই ব্যাগে। বলেই হেমন্ত মাটির উপরে উপুড় হয়ে বসে পড়ল। হেমন্ত যখনই বাইরে কোনো অ্যাডভেঞ্চারে বেরুতো, একটি ব্যাগ তার সঙ্গে সঙ্গে থাকতো সর্বদাই। তার মধ্যে যে কত রকম বৈজ্ঞানিক ও রাসায়নিক রহস্যের উপাদান এবং ছোট ছোট যন্ত্র সাজানো থাকতো, আমি তাদের হিসাবও জানি না, মর্মও বুঝি না। হেমন্তকে জিজ্ঞাসা করলে বলতো, এটি হচ্ছে আমার ভ্রাম্যমান ল্যাবরেটরি। বলা বাহুল্য, ব্যাগটি আজও আছে তার সাথে। সে ব্যাগ খুলে বার করল কাচের ছিপি আঁটা দুটো ছোট ছোট শিশি। প্রচণ্ড কৌতূহলী চোখ নিয়ে সতীশবাবু হেঁট হয়ে দেখতে লাগলেন। হেমন্ত অপেক্ষাকৃত বড় শিশিটার ছিপি খুলে লোহার দরজার একটা কড়ার গোড়ায় খানিকটা লালচে রঙের চূর্ণ ঢেলে দিল। তারপর অন্য শিশিটার ভেতর থেকে আরও একরকম চূর্ণ নিয়ে একটা চামচের ভেতর রাখল। ঠিক সেই সময় বনের ভেতর থেকে শোনা গেল দুম দুম করে পরপর 3টে বন্দুকের আওয়াজ। হেমন্ত হাসতে হাসতে বলল, তাহলে বনবাসী বন্ধুরা বস মানেননি? সিপাহীদের সঙ্গে তারা লড়াই লড়ছেন। বেশ বেশ, কিন্তু যুদ্ধে জিতে ফিরে এলেও দেখবেন তাদের বন্দিশালা শূন্য পড়ে আছে। সতীশবাবু, তফাতে সরে যান। রবিন, তুমিও হট যাও। দূর থেকে দেখলুম হেমন্ত একটা দেশলাইয়ের কাঠি জেলে চামচের চূর্ণের উপরে ধরল। তারপরেই সেই চামচের জ্বলন্ত চূর্ণটা লোহার দরজায় ছড়ানো চূর্ণের ওপর ফেলে দিয়ে চোখের নিমেষে লাফ মেরে তফাতে সরে এলো। মুহূর্ত মধ্যে সেখানে জেগে উঠল একটা চোখ ধাঁধানো ভীষণ তীব্র অগ্নিশিখা। সঙ্গে সঙ্গে চড়চড় পটপট শব্দ। বিস্মিত চোখে আমরা দেখতে লাগলো সেই জ্বলন্ত অংশটা যেন ক্রমে ক্রমে লোহার দরজার ভিতরে বসে যাচ্ছে। তারপরেই হঠাৎ হুড়মুড় ঝনাত করে একটা শব্দ হলো। বুঝলো দরজা খুলে নিচে ঝুলে পড়েছে। আমি ছুটে গিয়ে দেখলুম লোহার দরজার একটা পাল্লায় যেখানে ছিল কড়ার গোড়া, সেখানটায় রয়েছে একটা এত বড় ছ্যাঁদা যে হাতের মুঠো গলে যায় তার ভিতর দিয়ে। সতীশবাবু হতভম্বের মতন বললেন, এ কি কাণ্ড! হেমন্ত বলল, থার্মেট। থার্মিট? ও বাবা, সে আবার কি? জার্মানির এসেন শহরের গোল্ডশমিট নামে এক রসায়নবিদ পণ্ডিতের আবিষ্কারক। আয়রন অক্সাইড আর মেটালিক অ্যালুমিনিয়ামের মিশ্রণে এটি প্রস্তুত করা হয়। আর তার উপর যদি ম্যাগনেসিয়াম পাউডার জ্বালিয়ে ফেলে দেওয়া হয় তাহলে এমন এক ভয়ানক আগুনের সৃষ্টি হয় যে তার তাপ ওঠে 5400 ডিগ্রিজ ফারেনহাইট পর্যন্ত। ভাবতে পারছেন? এই থার্মিট যেটুকু জায়গার উপর ছড়ানো থাকে, লোহার বা ইস্পাতের সেইটুকু অংশই কেবল গলিয়ে দেয়। লোহার সিন্দুকের উপরে যদি এই থার্মিট ব্যবহার করা হয়, তারও দুর্দশা হবে এই দরজাটার মতো। বাহ বাহ, হেমন্ত বাবু, এত বৈজ্ঞানিক বুদ্ধি নিয়ে আপনি চোর হলে কলকাতাটা রক্ষে থাকতো না। বেশ বেশ, এখন গল্প রাখুন মশাই। বনের ভেতরে কি হচ্ছে তো জানি না, আগে বন্দীদের উদ্ধার করুন। লোহার দরজার তলায় একটা সিঁড়ি, তারপরেই অন্ধকার। সতীশবাবু কোমল স্বরে ডাকলেন, নিচে কে আছো খোকা বাবুরা? বাইরে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আর তোমাদের কোনো ভয় নেই,
আমরা তোমার মা বাবার কাছ থেকে এসেছি। সিঁড়ির তলায় অন্ধকারের ভেতর থেকে উঁকি মারতে লাগলো তিনখানি শীর্ণ কাতর কচি মুখ। উদ্ভ্রান্ত তাদের চোখের দৃষ্টি। এই সময় বাইরে একটা গোলমাল শোনা গেল। হেমন্ত বলল, সতীশবাবু, খোকাদের ভার আপনার ওপর। আমি গোলমালটা কিসে শুনে আসি। রবিন, এসো। বাইরে গিয়ে দেখলুম ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ও জমাদার আসছে রিভলভার হাতে আগে আগে। তারপরেই এখানকার দুশমন চেহারার গুন্ডাগুলো। তাদের প্রত্যেকেরই হাতে হাত কড়া এবং সবচেয়ে পিছনে বন্দুকধারী 8 জন মিলিটারি পুলিশ। গুনে দেখলুম বন্দিরা সংখ্যায় 10 জন। যাক, বন্দুকের শব্দ শুনে আমার ভারী দুশ্চিন্তা হয়েছিল। এখন বোঝাই যাচ্ছে বন্দুক ছোঁড়া হয়েছে কেবল এদের ভয় দেখাবার জন্যই। তাহলে রবিন, বিনা রক্তপাতে কেল্লা ফতে, হ্যাঁ? চমৎকার। আমি বৈষ্ণবের ছেলে তো, রক্তপাত ভালোবাসি না। আমরা কলকাতায় এসেছি। ইন্সপেক্টরের সঙ্গে শ্যামলপুরের জমিদার পুত্র ও লৌহ ব্যবসায়ী পতিতপাবন নন্দীর পুত্রকে পাঠিয়ে দেওয়া হলো যথাস্থানে। সতীশবাবু দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে প্রাসাদের সামনে গাড়িতে অপেক্ষা করতে লাগলেন। এদিকে রঙ্গমঞ্চ প্রস্তুত করবার জন্য হেমন্তের সঙ্গে আমি ঢুকলুম রাজবাড়ির ভেতরে। আজকেই হচ্ছে মাসের 24 তারিখ। হেমন্ত কার্ড পাঠিয়ে দিল। 5 মিনিট যেতে না যেতেই ভৃত্য এসে আমাদের মহারাজা বাহাদুরের ড্রয়িং রুমে নিয়ে গেল। একখানা কৌচের উপরে মহারাজা বাহাদুর 4-5টা কুশনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে রয়েছেন। তার চোখের কোণে গাঢ় কালির রেখা, মুখ যেন বিষণ্ণতার ছবি। কৌচের পিছনে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার গাঙ্গুলি। আমাদের দেখে মহারাজা ধীরে ধীরে উঠে বসলেন। তারপর বিরক্ত মুখে বললেন, হেমন্তবাবু, আপনি কি মজা দেখতে এসেছেন? সে কি মহারাজ, আপনার দুঃখ শোক কি আমার পক্ষে কৌতুককর হতে পারে? তাছাড়া আর কি বলবো বলুন? শুনলাম আপনি আমার মামলা ছেড়ে দিয়ে গেছেন হাওয়া খেতে। এ কথা কে বললে আপনাকে? কেন গাঙ্গুলি? মিস্টার গাঙ্গুলি, চোরকে 15 লাখ টাকা দিয়ে আপনি যে ওই যুবরাজকে ছাড়িয়ে আনতে বলেছিলেন না, আমি শুধু সেই কথাটুকুই রাজা বাহাদুরকে জানিয়েছিলাম। আরে ও কথা বলা আর মামলা ছেড়ে দেওয়া একই কথা। একেবারেই না। আমার সামনে অত বেশি চেঁচিয়ে জোরে জোরে কথা বলবেন না হেমন্তবাবু। আমার পদমর্যাদা ভুলে যাবেন না। পদমর্যাদা? বাহ, পদসেবা জীবনে কখনো করিনি মহারাজ, কাজেই কারোর পদের মর্যাদা নিয়ে মাথাও ঘামাইনি কখনো। হেমন্ত হাসতে হাসতে বলল অত্যন্ত সহজভাবে। এরকম স্পষ্ট কথা শুনতে বোধহয় মহারাজা বাহাদুর অভ্যস্ত নন। তিনি বিপুল বিস্ময়ে হেমন্তের মুখের পানে স্থির চোখে তাকিয়ে রইলেন। গাঙ্গুলি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, হেমন্ত বাবু, ওসব বাজের কথা যেতে দিন না। মহারাজ বাহাদুরের মেজাজ আজকে এমনিও ভালো নয়। ভুলে যাবেন না, আজ কিন্তু মাসের 24 তারিখ। আমি কিছুই ভুলিনি মিস্টার গাঙ্গুলি। আজ মাসের 24 তারিখ বলেই আমি এখানে এসেছি। হ্যাঁ, মজা দেখতে। আমার যাবে 15 লক্ষ টাকা জলে, আর আপনি দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা। না মহারাজ, আমি মজা দেখতে আসিনি, মজা দেখাতে এসেছি। এ কথার অর্থ? অর্থ হচ্ছে, প্রথমত আপনার 15 লক্ষ টাকা জলে পড়বে না, স্থলেই থাকবে, অর্থাৎ ব্যাংকে। অর্থটা যে আরো জটিল হয়ে উঠল, নয় কি গাঙ্গুলি? এ অর্থ তো আমিও কিছু খুঁজে পাচ্ছি না, একেবারে অর্থহীন কথা। তাই নাকি? আচ্ছা, সতীশবাবু এসেই এর অর্থ বুঝিয়ে দেবেন। উনি গাড়িতেই বসে আছেন, একটু ডেকে পাঠান না। যাও তো গাঙ্গুলি, সতীশবাবুকে এখানে নিয়ে এসো। গাঙ্গুলি ঘর থেকে বেরিয়ে গেলেন। হেমন্ত বলল, মহারাজ, প্রথমে আমি ভেবেছিলাম কলকাতায় নিজস্ব কোনো ছেলে ধরার দল যুবরাজকে চুরি করেছিল, কারণ আপনারা কলকাতায় আসবার আগেই আরও 2টি ছেলে চুরি গিয়েছিল। কিন্তু তারপরেই আমার ভ্রম বুঝেছি। এখন জানতে পেরেছি যে
প্রধানত পুলিশের চোখে ধুলি নিক্ষেপ করবার জন্যই প্রথম দুটি ছেলেকে চুরি করা হয়েছিল। কিন্তু চোরের আসল উদ্দেশ্য ছিল এই দুর্জয়গড়ের যুবরাজকে চুরি করা। আপনার কোনো কথারই যে মানে আজ বোঝা যাচ্ছে না। ঠিক এই সময় ঘরের ভিতরে এসে দাঁড়ালো সতীশবাবুর সঙ্গে দুর্জয়গড়ের যুবরাজ। মহারাজা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলেন না। হাঁ করে তাকিয়ে রইলেন স্তম্ভিত চোখে। বাবা, ও বাবা, বাবা। যুবরাজ চেঁচিয়ে উঠে ছুটে গিয়ে পিতার কোলে ঝাঁপিয়ে পড়ল। ছেলেকে দুহাতে জড়িয়ে ধরে মহারাজা খানিকক্ষণ আচ্ছন্নের মতো রইলেন। তার দুই চোখ ছাপিয়ে ঝরতে লাগলো আনন্দের অশ্রু। তারপর আত্মসংবরণ করে দুহাতে ছেলের মুখ ধরে বললেন, খোকন, খোকন, এতদিন তুই কোথায় ছিলি বাছা? আমাকে ধরে রেখেছিল বাবা। কে? তাদের চিনি না তো। কে তোকে ফিরিয়ে এনেছে? এরা। যুবরাজ ফিরে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল। মহারাজা ব্যস্তভাবে দাঁড়িয়ে উঠে বললেন, হ্যাঁ, আপনারা আমার ছেলেকে বাঁচিয়েছেন? আপনারা? আপনাদের এখনই আমি পুরস্কার দেব, কল্পনাতীত পুরস্কার। এই আমার চেকবুক কই? চেকবুক? গাঙ্গুলি, গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি তো এখন আসতে পারবেন না মহারাজ, তিনি একটু বিপদে পড়েছেন। বিপদ? গাঙ্গুলি আবার কি বিপদে পড়ল? হ্যাঁ, তিনি বাইরে গিয়ে যেই দেখলেন গাড়ির ভেতরে আমার পাশে বসে আছেন যুবরাজ, অমনি হরিণের মতো ছুটে পালিয়ে যাচ্ছিলেন। তখনই আমার পাহারাওয়ালারা গিয়ে তাকে ধরে ফেললে। এতক্ষণে হাতে তিনি লোহার বালা পড়েছেন। মহারাজা ধপাস করে কৌচের উপরে বসে পড়লেন। বললেন, আমার তো সব মানে গুলিয়ে যাচ্ছে, সব মানে সবই তো গুলিয়ে যাচ্ছে। কিচ্ছু গুলোবে না মহারাজ, সব বুঝিয়ে দিচ্ছি আমি। মামলাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি দৈব গতিকে একটি সাংকেতিক শব্দে লেখা বিজ্ঞাপন দেখে আবিষ্কার করে ফেলেছিলুম যে কলকাতায় কেউ আমেরিকান অপরাধীর অনুকরণে ছেলে ধরবার জন্য গুন্ডার দল গঠন করেছে। সে দলপতি হলেও গুন্ডাদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করে না, অনেক কাজই চালায় সাংকেতিক লিপির দ্বারা। সে যে যুবরাজকে কোনো দ্বীপে লুকিয়ে রেখেছে ও টের পেলুম। তার নিজের হাতের লেখা একটা পত্র পেয়ে আরও আন্দাজ করলুম যে সে আমেরিকা ফেরত, কারণ যে চিঠির কাগজ সে ব্যবহার করেছে তা ক্যালিফোর্নিয়ায় তৈরি, কলকাতায় তা পাওয়া যায় না। তারপর রাজবাড়িতে এসে খোঁজ নিয়ে যখন জানলুম যে আপনার সঙ্গে গাঙ্গুলিও আমেরিকায় গিয়েছিল, তখনই প্রথম আমার সন্দেহ আকৃষ্ট হয় তার দিকে। তারপর একদিন কোন খেয়ালে জানি না গাঙ্গুলি নিজেই তার মৃত্যু বাণ তুলে দিল আমার হাতে। মহারাজের কাছ থেকে পুরস্কার ঘোষণার বিজ্ঞাপন লেখার ভার নিয়ে সে আমাদের সাহায্য গ্রহণ করল। রবীনের মুখে ভাষা শুনে সে নিজের হাতে লিখে নিল, আর তার সেই হাতের লেখা হলো আমার হস্তগত। সাংকেতিক লিপির লেখার সঙ্গে তার হাতের লেখা মিলিয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। সব রহস্য জেনে আপনি তখনই ওই মহাপাপী সাধুর মুখোশ খুলে দেননি? দিনই তার কারণ আছে মহারাজ। অসময়ে গাঙ্গুলিকে গ্রেপ্তার না করার তিনটে কারণ হচ্ছে, ওইটুকু প্রমাণ আমার পক্ষে যথেষ্ট হলেও আদালতের পক্ষে যথেষ্ট নয়, আর গুন্ডার দল তখনও ধরা পড়েনি। দলপতির গ্রেপ্তার হওয়ার খবর পেলে গুন্ডারা হয়তো প্রমাণ নষ্ট করবার জন্য যুবরাজকে হত্যাও করতে পারত। ঠিক হেমন্তবাবু, আপনার কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি কি পুরস্কার চান বলুন? পুরস্কার? আমি পুরস্কারের লোভে কোনো মামলা হাতে নিই না মহারাজ। ভগবানের দয়ায় আমার কোনো অভাব নেই, আমি কাজ করি কাজের আনন্দেই। না 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 না, পুরস্কার আপনাকে নিতেই হবে। নিতেই হবে? আচ্ছা বেশ বেশ, আপনি ও বিষয় নিয়ে সতীশবাবুর সঙ্গে কথা বলে নিতে পারেন, কেমন? হ্যাঁ, এই ওঠো হে রবীন, ওঠো ওঠো। মহারাজকে প্রণাম করে আমি এখন সবেগে পলায়ন করতে চাই, চলো। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে দুর্জয়গড়ের অন্তর্ধান রহস্য।
গল্প পাঠে অর্থাৎ কথকের ভূমিকায় আমি তমাল, হেমন্তর ভূমিকায় এনামুল, সতীশবাবুর ভূমিকায় কৌশিক, মিস্টার গাঙ্গুলি নীল, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুর নিহারেন্দু ব্যানার্জি এবং দুর্জয়গড়ের যুবরাজের ভূমিকায় শিশুশিল্পী শ্রীসায়। মিক্সিংয়ে আমার সঙ্গে ছিল পিয়ালি, পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স। আমাদের গল্প ও উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।